নমস্কার। এই মনমথনগর প্রাথমিক বিদ্যালয়ে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে একটা সাহিত্য সভার আয়োজন করেছিলাম। তারই সূচনা পর্ব শুরু করছি। উপস্থিত সকলকে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের পরিচালনায় এই অঞ্চলে এই প্রথম একটি সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। এই সভায় স্বরচিত কবিতা, গল্প পাঠে অংশগ্রহণ করতে চলেছে এই বিবেকানন্দ কোচিং সেন্টারেরই ছাত্রছাত্রীরা ও সঙ্গে মনমথনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও আমাদের কাছাকাছি আরেকটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বাছারপাড়া ঘেরির অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী। আজ আমরা যে সাহিত্য সভার আয়োজন করেছি, এখানে উপস্থিত আছেন সম্মানীয় ডক্টর নিত্যানন্দ মণ্ডল মহাশয়, অধ্যাপক, আজাদিন ঘোষ স্মৃতি মহাবিদ্যালয়, ডোমজুড়, হাওড়া। সম্মানীয় অতিথি সুজন গায়েন মহাশয়, অধ্যাপক, সুন্দরবন হাজি দেশারত কলেজ, পাঠানখালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আশুতোষ গিরি মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়। উপস্থিত আছেন মাননীয় প্রভাকর মণ্ডল মহাশয়, সাংস্কৃতিক কর্মী, শুভাকাঙ্ক্ষী। উপস্থিত আছেন অধ্যাপক অশোক সরকার মহাশয়, আমাদের এই ইনস্টিটিউশনের প্রধান, যার সুচিন্তা ভাবনায় এই ইনস্টিটিউশনটি শুরু হয়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। আমাদের অতিথি বরণ পর্ব, আমরা একে অপরকে বরণ করে স্বাগত জানিয়ে, সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠানের পর্বকে আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন পুষ্পস্তবক নাও, এদিকে এসো, এদিক থেকে দিয়ে দিন। নিত্যানন্দ মণ্ডল মহাশয়কে পত্রিকা পড়াচ্ছেন মাননীয় প্রভাকর মণ্ডল মহাশয়। সুজন গায়েন মহাশয়কে উত্তরীয় পড়ালেন অশোক সরকার মহাশয়। মাননীয় আশুতোষ গিরি মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় নিমাই সরকার মহাশয়। আমাদের এই ইনস্টিটিউশনের সভাপতি অশোক সরকার মহাশয়কে উত্তরীয় পড়ালেন পিন্টু মণ্ডল, আর প্রভাকর মণ্ডল মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন পিন্টু মণ্ডল। সকলকে ধন্যবাদ। আমাদের সম্মানীয় অতিথিবর্গকে এবার ফলক প্রদান করছেন আমাদের সিএমসি মেম্বার
শিবানী দে মহাশয়া। নিত্যানন্দ মণ্ডল মহাশয়কে স্মারকদান করলেন শিবানী দে মহাশয়া। সুজন গায়েনকে স্মারকদান করলেন শিবানী দে মহাশয়া। মাননীয় আশুতোষ গিরি মহাশয়কে স্মারকদান করছেন শিবানী দে মহাশয়া। সকলকে ধন্যবাদ। প্রদীপ উজ্জ্বলনের সাথে সাথে বৈদিক মন্ত্র উদযাপন করবেন ডক্টর নিত্যানন্দ মণ্ডল মহাশয়। ওম সহনাভূতু সহনভুনক্তু সহদুগ্ধং কর্মামহৈ তেজস্বিনাভূত বস্তুমা বিদিশামহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম স্বস্তি নো ইন্দ্র বিদ্ধস্বা স্বস্তি নো পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ঠনেমি স্বস্তি নো বৃহস্পতি দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। এখন এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য মাননীয় অধ্যাপক অশোক সরকার মহাশয়ের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। আমাদের এখানে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তি, ডক্টর অধ্যাপক নিত্যানন্দ মণ্ডল, উনি আয়াধীন স্মৃতি মহাবিদ্যালয় ডোমজুর হাওড়া থেকে এসছেন। আর আছেন শ্রীযুক্ত সুজন গায়েন, উনি হাজি দেশাওয়াত কলেজ পাটনখালী বাংলা বিভাগের অধ্যাপক আছেন। আমাদের খুব পরিচিত এবং খুব কাছের মানুষ শ্রীযুক্ত আশুতোষ গিরি মহাশয়, আমরা ওনাকে সকলেই প্রায় চিনি। আর আছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি এবং ডাক্তার শ্রীযুক্ত প্রভাকর মণ্ডল। এছাড়াও আমাদের মধ্যে আমাদের এই ইনস্টিটিউটের কোচিং সেন্টারের সেন্টার ম্যানেজমেন্ট কমিটির মেম্বার, অন্যান্য সমস্ত অভিভাবকবৃন্দ, অভিভাবিকাবৃন্দ, সমস্ত ছাত্রছাত্রী এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার। অনেক প্রতীক্ষার পর অনেক দিন ধরে অনেকগুলো মিটিং করে তারপর আমরা বুঝতে পারলাম যে সাহিত্য সভাটা কি। তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা সাহিত্য সভা করব। এর আগে খুব সংক্ষেপে আমি একটু বলে দিই, আমাদের প্রতিষ্ঠান এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। এর নাম হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্ট। এই ইনস্টিটিউটটা বেসিক্যালি উন্নয়নের জন্য তৈরি হয়েছে। বেশি দিন হয়নি, খুব কয়েকদিন আগে বলা যায়। এটা 5 জানুয়ারি 2024 সালে 5 জানুয়ারি 2024 সালে শুরু। এবং এই ইনস্টিটিউটটা বেসিক্যালি স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এই সমস্ত নিয়ে কাজকর্ম করার জন্য, মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হয়েছে আমাদের গ্রামে। এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। এবং এই ইনস্টিটিউটের প্রথম কর্মকাণ্ড আমরা শুরু করি। আরেকটু বলে নিই, এই ইনস্টিটিউটের পিছনে যারা আছেন এবং এই ইনস্টিটিউট সবচেয়ে আমার ভালো লাগছে, এই ইনস্টিটিউট যেদিন আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল 5 জানুয়ারি 2024 সালে, সেই দিন নিত্যানন্দ মণ্ডল মহাশয়, অধ্যাপক নিত্যানন্দ মণ্ডল, উনি আমাদের সাথে ছিলেন এবং সেই দিন এসেছিলেন আমাদের রেজিস্ট্রেশনের সময়। তারপর আমরা আমাদের কাজকর্ম প্রথম শুরু করি এই কোচিং সেন্টারটা দিয়ে। তার আগে আরেকটু বলি যে আমাদের যে লোগোটা আছে, লোগোটা দেখতে পাবেন VIE, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্ট। এটা একটা আর্টিস্টকে দিয়ে বানানো লোগোটা, VIE, এবং একটা মহিলার ছবি। তার মানে এই ইনস্টিটিউটটা বেসিক্যালি ডেডিকেটেড ফর ফিমেল এবং ওম্যান এম্পাওয়ারমেন্ট। তো মহিলাদের উন্নয়নের জন্য এরা কিন্তু ফোকাস দেবে।
তার মানে এই নয় শুধু মহিলা, সকলকে নিয়েই যে উন্নয়নের কাজ, কিন্তু প্রেফারেন্স পাবে মহিলা। তো আমাদের এই প্রতিষ্ঠানের প্রথম আমরা যে কাজ শুরু করি সেটা হচ্ছে বিবেকানন্দ কোচিং সেন্টার ফর এডুকেশনাল এক্সেলেন্স। আমরা একটা কোচিং সেন্টার শুরু করেছি। এই কোচিং সেন্টারটা আমরা এবছর 26শে জানুয়ারি 2025 সালে শুরু করি। এই রুমেই আমাদের ইনঅগ্রেশন হয়েছিল এবং আমাদের যারা সেন্টার ম্যানেজমেন্ট কমিটি, আসলে এই কমিটিটা আমাদের এই কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট কমিটি, এবং তাদের মানে অসীম প্রচেষ্টায় আমাদের এই সেন্টার চলছে। তো আমরা এই কোচিং সেন্টারে ক্লাস 6 এবং ক্লাস 7-এর 15 জন করে বাচ্চা নিয়ে আমরা কোচিং সেন্টার শুরু করেছি। এই কোচিং সেন্টারের মূল উদ্দেশ্য কয়েকটা, ভীষণ ফোকাস এবং কয়েকটা মূল উদ্দেশ্য আছে। 1 নম্বর হচ্ছে যে কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করা, যেখানে ছেলে মেয়েদের পড়াশোনার অনেক অসুবিধা। আমরা এইটার নাম রেখেছি কিন্তু বিবেকানন্দ কোচিং সেন্টার ফর এডুকেশনাল এক্সেলেন্স। তার মানে আমরা চেষ্টা করব সবসময় যাতে খুব ভালো পারফর্ম করতে পারে ছেলে মেয়ে পড়াশোনাতে। কিন্তু আমরা তো সকলের জন্য পারবো না, আমাদের ক্যাপাসিটি খুব সীমিত। সেই জন্য আমরা চেষ্টা করেছি মাত্র 15 জন প্রতিটা ক্লাসে, যাদের অনেক অসুবিধা, অথচ মেরিট বেসিসে আমরা 15 জন করে বাচ্চা নেব। 6, 7, এরা যখন আবার 8-এ উঠে যাবে তখন আমাদের সামনে বছর থেকে 3টে ক্লাস হবে, 6, 7, 8। তো আমাদের এবছর আমরা 6, 7 দুটো ক্লাস নিয়ে শুরু করেছি, 15টা করে বাচ্চা। কিন্তু প্রথম কিছু ছেলেরা আসতে শুরু করেছিল, তারপরে মাঝখানে ওদেরকে কন্টিনিউ করানোটাও একটা চ্যালেঞ্জ। তো এখন আমাদের 30টার থেকে একটু কমে আমাদের 30টার থেকে কমে আমাদের কিছু কম হয়েছে। তো আমি এটা বলছিলাম, আমাদের এই কোচিং সেন্টারের কতগুলো মূল উদ্দেশ্য, 4টে মূল উদ্দেশ্য আছে। একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, যেখানে বাচ্চারা যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশনের বাচ্চা, তাদের পেতে অসুবিধা, সেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া। 2 নম্বর হচ্ছে যে ওদের ভ্যালু এডুকেশনের মাধ্যমে কিছু মোরাল লার্নিং দেওয়া এবং চরিত্র গঠনে সাহায্য করা। আর যেটা আছে সেটা প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়মানুবর্তিতা ফলো করে সেলফ কন্ট্রোল করে যাতে ওরা নিজেকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য গাইড করা। এবং লাস্ট যেটা হচ্ছে যে বিবেকানন্দের ভাবধারাতে ঠিকভাবে চরিত্র গঠন যাতে হয়ে ওঠে এবং সে যাতে একজন সুস্থ নাগরিক হয়ে তৈরি হতে পারে, সেই প্রচেষ্টা করা। তো এই 3-4টে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কোচিং সেন্টারের শুরু। এবং এই কোচিং সেন্টার আমাদের নিয়মিত সপ্তাহে 5 দিন চলে। এছাড়াও শনিবারে আমাদের শিবানীদি যিনি আছেন তোমাদের সকলের দিদি, আমরা আমাদের ইউনিভার্সিটিতে টিচার মানেই দিদি। তো সে যাই সম্পর্ক থাকুক না কেন, যখন ইনস্টিটিউটে চলে আসে টিচার মানে দাদা আর দিদি। তো তোমাদের পরিচিত কেউ শিবানী পিসি, কেউ দিদি, কেউ ঠাকুমা, যেমনই বলো। তো উনি আমাদের ভলেন্টারি সার্ভিস দেন এবং শনিবারের দিনেও আমাদের সেন্টার চলে। তার মানে এই 6 দিন আমাদের সেন্টার চলে। আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে এই বাচ্চাগুলোকে পড়াশোনার ব্যাপারে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো এই কাজকর্মের মধ্যে আমরা চেষ্টা করেছি যে ওদের বিভিন্ন ধরনের সৃজনশীল লার্নিং যদি একটু দেওয়া যায়, একটু যদি ক্রিয়েটিভ লার্নিং, এটাও যদি একটা স্কোপ থাকে। সেই জন্য আমরা ভেবেছিলাম যে স্বরচিত কবিতা, গল্প লেখার মাধ্যমে ওদের যে এক্সপ্রেশন, সৃজনশীল ভাব প্রকাশ করার একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করা যায়, তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সাহিত্য সভা। তো অনেক দিনের প্রচেষ্টায় অবশেষে আজ আমরা সার্থক হয়েছে এই সাহিত্য সভাটাকে বাস্তবায়িত করার। এবং আমরা চেয়েছিলাম যে আমাদের বছরে 2টো সাহিত্য সভা হবে, একটা এপ্রিলে আর একটা এই অক্টোবর মাসে। কিন্তু যেহেতু এবছর আমরা আমাদের কাজ শুরু করেছি, সেই জন্য অনেক কিছু প্রতিবন্ধকতার জন্য মাঝখানে ছুটি পড়ে গেল, তারপর বৃষ্টি বাদলা, সেই জন্য ওয়েদার ইমপ্রুভ না করে আমাদের
সম্ভব হচ্ছিল না। তো আজ আমরা সেটা করতে পেরেছি এবং আজকে আমাদের এই সাহিত্য সভা হচ্ছে এবং আমরা করতে পেরেছি, সেই জন্য আমরা প্রত্যেকেই খুশি। এবং এদের মধ্যে আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিরা আজ উপস্থিত হয়েছেন, এনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমাদের সমস্ত সেন্টার ম্যানেজমেন্ট কমিটির মেম্বাররা যারা খুব কঠোর পরিশ্রম করেছেন, আর সমস্ত অভিভাবক যারা এখানে অংশগ্রহণ করেছেন, সমস্ত স্টুডেন্ট যারা অংশগ্রহণ করেছে, তাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। এই জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অধ্যাপক অশোক সরকার মহাশয়, উপবিষ্ট শিক্ষক মহাশয় আশুতোষ গিরি, অধ্যাপক সুজন গায়েন এবং স্কুলের হেডমাস্টার মশাই নিমাই সরকার, আমার দাদা বলেই ডাকি। তো আমার সামনে যারা বসে আছেন, ডক্টর মশাই আছেন, শিক্ষক আছেন, গার্জেন যারা আছেন এবং ছাত্রছাত্রী যারা আছে, প্রত্যেককে যথাযথ সম্মান জানাই। আর আমাকে যে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের থেকে যে আমাকে এই ভীষণ একটা সম্মানিত করা হলো, এর জন্য আমি গর্বিত। সেই সাথে ধন্যবাদ দিই সেক্রেটারি মহাশয় দেবারতী সরকার মহাশয়কে এবং অশোকদাকে এবং এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকের সবার শুরুতেই ছাত্রছাত্রী যারা আছে তারা কবিতা পাঠ করবে এবং গল্প বলবে। আমি প্রথমে ডেকে নেব অর্ণব মণ্ডল, তার স্বরচিত কবিতা শরৎ। অর্ণব মণ্ডল চলে আসুন। নমস্কার, আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম শরৎ। এসেছে শরৎ, এসেছে শ্যামা, পরব সবাই নতুন জামা। আকাশে উঠেছে চন্দ্র তারা, আতশবাজি ফাটাবো আত্মহারা। চারিদিকে আলোক রাশি, শিউলি পলাশ ভালোবাসি। মিটি মিটি জ্বলি তারাদের মতো, নাসি ধরার দুঃখ যত। সারদা মায়ের আশিস নিয়ে আমরা হব সূর্য সম। মানুষ হয়ে মানুষের যত দৈন্য দশা ঘুচাব। নমস্কার। ধন্যবাদ অর্ণব মণ্ডলকে খুব সুন্দর একটি স্বরচিত কবিতা আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। অর্ণবের কবিতা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা তো সবে শুরু করেছি। অর্ণব যথাসম্ভব ক্লাস 7-এ বড় মনে হয়, তাই তো? ক্লাস 5। তো ক্লাস 5-এর এত সুন্দর একটি কবিতা আমাদের সামনে উপহার দিল। আশা করব অর্ণব আরো ভালো কবিতা লিখবে। এবার আমি দেখে নেব উৎসব মিস্ত্রি কবিতা জল অপচয়। নমস্কার, আমি জল অপচয় কবিতা আবৃত্তি করছি। জল আমাদের জীবন ও ভাই, জল বাঁচাবে চেষ্টা তাই। জল ছাড়া তো বাঁচবে না প্রাণ, টিউব অয়েলের তাই করিও না স্নান। জল আমাদের বন্ধু ও ভাই, জল অপচয় বন্ধ করি তাই। এসব সবাই মিলে শপথ করি, জল অপচয় বন্ধ করি। নমস্কার। ধন্যবাদ উৎসব মিস্ত্রিকে। খুব সুন্দরভাবে আমাদের জলের ব্যবহার এবং সেটা যাতে মিসইউজ না হয়, যাতে আমরা খারাপভাবে ব্যবহার না করি, তার একটি দৃষ্টান্ত তুলে ধরার জন্য। শুভ্রজিৎ মণ্ডল, মানুষ ও গাছ। নমস্কার, আমি শুভ্রজিৎ মণ্ডল, 2য় শ্রেণী। আজ এই সাহিত্য সভায় আমার স্বরচিত কবিতা গাছ ও মানুষ কবিতাটি আবৃত্তি করছি। গাছ মানুষকে ফল দেয়, মানুষ গাছকে জল দেয়। গাছের ফল খেয়ে মানুষ বাঁচে, মানুষ গাছকে জল দিলে গাছও নাচে।
গাছ মানুষকে অক্সিজেন দেয়, তাতেই মানুষের জীবন বাঁচে। মানুষ গাছকে কার্বন ডাই অক্সাইড দেয়, সেই খুশিতে গাছও নাচে। প্রখর রোদে মানুষ যখন হয়ে যায় ভীষণ ক্লান্ত, গাছের টানে বৃষ্টি নামে, পৃথিবীর মানুষ হয় শান্ত। নমস্কার। দারুণ হয়েছে। আমরা এই সভার যদি আয়োজন না করা হতো আমরা বুঝতে পারতাম না যে আমাদের গ্রামে এত ভালো ভালো প্রতিভা লুকিয়ে আছে। সুপ্রজিৎ মণ্ডলকে ধন্যবাদ এবং আরও ভালো লেখার জন্য আমি অনুপ্রাণিত করব। এবার আমি লিখে নেব মেঘা জানা আমার বাবা কবিতা। নমস্কার, আমার নাম মেঘা জানা। আমি আমার স্বরচিত একটি কবিতা বলতে চাই। আমার বাবা, যেদিন আমি ছোট্ট ছিলাম, যুবক ছিল বাবা, সেদিন কি আসবে ফিরে, যায় কি আজ ভাবা। বাবার কাছে লেখা শিখি শিখি চলা বলা, সারাদিন কাটতো আমার জড়িয়ে বাবার গলা। বাবার কাছে হাতে খড়ি, প্রথম পড়া লেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখে দেখা। বাবার চোখে দেখা শরীরটাকে গ্রাস করেছে ব্যাধি জোড়া, তবু আমার বাবা থাকলে লাগে ভুবন ভরে। নমস্কার। মেঘা জানার কবিতাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু মেঘা জানা একটু ধীরে ধীরে বলতে হবে, মানে দ্রুত বলার জন্য কবিতাটা আটকে গেছে। কিন্তু বাবাকে নিয়ে যে এত ভালো কবিতা লেখা যায়, মেঘা জানা না থাকলে আমরা বুঝতে পারতাম না। মেঘাকে ধন্যবাদ দিই। মেঘা যাতে আরো ভালো কবিতা লিখতে পারে তার জন্য অনুপ্রাণিত করি। মেঘা আরো বড় হোক এই কথা বলি। এবার আমি দেখে নেব অধ্যাপক সুজন গায়েন মহাশয়কে। অধ্যাপক সুজন গায়েন, পাটকখালী হাজী দাশরথ কলেজ। অধ্যাপক গায়েন মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। আজকে সবার সভাপতি এবং শ্রদ্ধেয় আমার স্যার আশু স্যার এবং সামনে বসে আছেন পিন্টুবাবু, এই অনুষ্ঠানের উদ্যোক্তা, অভিভাবকবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা, এই প্রোগ্রামটার কথা প্রথম আমি জানতে পারি আমার প্রতিবেশী তথা পিতৃব্যতুল্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় নিমাই সরকার মহাশয়ের কাছ থেকে। তারপরে অশোকবাবুর সঙ্গে আমার কথা হয়, শুনে খুব ভালো লাগে যে আজকাল এই সৃজনশীলতা অনেকটা হারিয়ে যাচ্ছে। আমরা যে সিলেবাসে পড়াশোনা করে এসেছি সেখানে এতটা ছিল না। আমি পরবর্তীকালে যে প্রজেক্ট বিষয়টা এসছে এখনকার প্রত্যেকটা ক্লাসে, আমি প্রথম জানতে পারি আমার কাকার ছেলে তখন সম্ভবত 9-এ পড়তো, আমার কাছে একটা লেখা নিয়ে এসছে। হঠাৎ বলছে, দাদা এই রাধারানী গল্পটা একটা নাটক আকারে লিখে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে এদের এই লেভেলে এটা কি করে সম্ভব। নাটক কি, সাহিত্য কি, কবিতা কি, তার ন্যূনতম ধারণা এদের মধ্যে নেই। অথচ প্রজেক্টের নাম্বার পেতে হবে, দাদা হোক, টিউশন মাস্টার হোক বা প্রজেক্টের বই হোক, যেখান থেকে হোক ঝেঁপে দিলেই হয়ে যাবে। এবার এর পিছনে শিক্ষকদের কিছুটা ঔদাসীন্য ভাব আছে, আমাদের অভিভাবকদেরও আছে। এই অধ্যাপনা সূত্রে লাস্ট স্যার জানবেন যখন সিলেবাসটা পরিবর্তন হয়, আমাদের একটা ওয়ার্কশপ হয়। আমি গিয়েছিলাম কলকাতায়, তো সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল স্যার একটা ওয়ার্কশপে বলছেন যে এই যে এখন প্রজেক্ট নয়, ওটা এসিসি বলে একটা টপিক আছে গ্রাজুয়েশনে, স্কিল এনহান্সমেন্ট কোর্স। উনি বলছেন যে এই যে দক্ষতার বিকাশ কতটা হয় সেটা আপনারাও জানেন, আমরা ভালোভাবেও জানি, কিন্তু সিলেবাস তৈরি করতে গেলে ওজনগত বিষয়ে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। কিছুটা অবাক হয়েছিলাম যে ছাত্রছাত্রী কতটা নিতে পারবে কি পারবে না সে বিষয়ে কোনো ধারণা না রেখেই ওজনগত বিষয়ে সবাই মনোযোগ দিতে চাইছে। রবীন্দ্রনাথের কথা, এর ফলে খাঁচার উন্নতি হচ্ছে কিন্তু পাখির কোনো উন্নতি হচ্ছে না, কোথাও যেন সব কিছু হারিয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চারা আজকের কবিতা বললো, কবিতা কি সে সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই।
সেই মিরাক্কেলে সেই জোকসটার কথা মনে পড়ে যে কবিতা কি, জামার সঙ্গে মামা আর বিদ্যালয়ের সঙ্গে ডাল ভাত মিলিয়ে মনের ভাব প্রকাশ করাকে কবিতা বলে। যাই হোক, খুব সুন্দর লিখেছে। তো সাহিত্য কি এ বিষয়ে অবশ্যই আমাদের সভাপতি যারা আছেন বলবেন। তা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা ছোট্ট ধারণা দিতে চাই যে তোমরা একটা বিষয় কল্পনা করো, এই যে স্কুলটা দেখছো, স্কুলের পুকুর পাড়ে একটা ঘাট আছে। এবার কারো মনে হলো যে এই যে ঘাটটা আছে পুকুর পাড়ে, এটা আমি বাড়ি গিয়ে একটা ছবি আঁকবো। ঠিক আছে, এবার বাড়ি গিয়ে তুমি যখন ছবি আঁকতে বসছো, আঁকতে আঁকতে হঠাৎ মনে হলো যে এই ঘাটের উপরে যদি দুটো ছেলে মেয়ে পাশাপাশি বসে গল্প করে তাহলে বিষয়টা আরো ভালো হয়। কিন্তু বাস্তবে তুমি দেখছো যে একটা ঘাট, শুধুমাত্র একটা ঘাট আছে। তুমি যখন তুমি আঁকছো, আঁকার সময় বাড়ি গিয়ে তোমার মনে হচ্ছে যে ঘাটের উপরে যদি আমি দুটো গল্পরত ছেলে মেয়ে বসাই বিষয়টা আরো ভালো হয়। এই কল্পনাটা করে তুমি একটা ছবি আঁকলে, তাহলে বাস্তবে তুমি কি নিচ্ছ? একটা ঘাট, বাড়ি গিয়ে তোমার কল্পনায় জন্মালো দুটো ছেলে মেয়ে, এইটা মিলে যে ছবিটা তুমি আঁকছো সেটা হচ্ছে চিত্রকলা। ঠিক আছে, এইবার এইটা যদি তুমি বালি সিমেন্টে খোদাই করে প্রকাশ করো সেটার নাম হবে স্থাপত্য ভাস্কর্য। যখন তুমি কথায় লিখে প্রকাশ করবে সেটা সাহিত্য। অর্থাৎ সাহিত্য বাস্তব এবং মনের মধ্যে যে ভাবনা মিলে যে নতুন জগৎ, নতুন সৃষ্টি তৈরি করে, সেটাই সাহিত্য। এটা করতে গেলে কোনো ছেলে খেলা কাজ নয়, সাহস লাগে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, বড় বড় সভ্যতা দুঃসাহসের সৃষ্টি। আজকে অনেকে লিখছে, অনেকে হাসছে, কিন্তু যারা হাসছে তারাও তার মধ্যেই ক্ষমতাটা নেই লেখার। গাল গল্প একটা শব্দ আছে গ্রাম বাংলায়, এই গাল গল্প লেখার সাহসটা আগে দেখাতে হবে। তুমি যত গাল গল্প লিখতে পারবে তত তোমার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুজন। আসলে গল্প বা কবিতা মনের ভাব প্রকাশ করা। এই যে কবিতা আমরা যারা লিখছি, কবিতাগুলো দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা জানি, কিন্তু শব্দগুলো আমরা পাশাপাশি বসাতে পারি না বলেই কবিতা হয়ে ওঠে না। দেখো আমাদের বাড়িতে যখন আমাদের ঠাকুরদা ঠাকুরমা বা বাবা মারা রামায়ণ মহাভারত পড়ে, তখন প্রত্যেকটা শব্দ একবার করে আমরা উচ্চারণ করে দেখি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। একদম সবার পরিচিত কবিতার লাইন। তো দেখো মহাভারতের লাইন, কিন্তু এই প্রত্যেকটা শব্দ আমরা কিন্তু জানি। মহাভারত, কথা, অমৃত সমান শব্দগুলো আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে জানি, কিন্তু পাশাপাশি অর্ডার অনুযায়ী বসাতে পারি না বলে সেটা কবিতা হয়ে ওঠে না। যখন পাশাপাশি সুন্দরভাবে বসাবো, বসানোর পরে যদি সেটা পাঠকের ভালো লাগে, দর্শকের যদি ভালো লাগে, আমরা যদি তার থেকে রস গ্রহণ করতে পারি, তাহলে সেটাই সাহিত্য হয়ে ওঠে। গল্পটা ঠিক একইভাবে, কোনো একটা ঘটনা আমরা নিলাম বাস্তব থেকে, কিন্তু বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো মিথ্যা কথা লিখতে হবে, কল্পনা করে লিখতে হবে। কিন্তু সেই কল্পনাটা যদি দর্শক বা পাঠক যদি গ্রহণ করে, তার থেকে যদি রস গ্রহণ করতে পারে, তাহলে সেটা সাহিত্য হবে। তো যে সমস্ত ছেলেমেয়েরা আজকে লিখছে, কবিতা খুব সুন্দর লিখেছে। এবার ধন্যবাদ দেবো সুজন গায়েনকে। এবার আমি ডেকে নেব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, ডেকে নেব সায়ন মাইতিকে। সায়ন মাইতি, কবিতা জঙ্গি দমন। জঙ্গি দমন। গায়েতে কালো পোশাক, যাদের মুখেতে রুমাল বাঁধা, অস্ত্র উঠে আসতে গিয়ে কে দেবে ওদের বাধা। ভারত মায়ের বীর সৈনিক, সীমান্তে ওদের গর্বে নিকেশ হয় নির্দেশ সংহারী। কুকুরের ভয় কি কেউ ডরে, যতই করো কেউ সিংহ সম আছে সেনানি, রক্ষা পাবে না কেউ। যারা এদেশে করেছে জঙ্গি ঘাঁটি, মৃত্যু তাদের করবে বরণ, এই কথাটা খাঁটি। নমস্কার। ধন্যবাদ। সায়ন মাইতির কবিতা খুব ভালো হয়েছে, কিন্তু সায়ন মাইতি একটু ধীরে ধীরে বলতে হবে। দ্রুত বলার জন্য একটু আটকে আটকে যাচ্ছিল, কিন্তু কবিতাটা ভালো হয়েছে। আর শব্দ চয়ন, এটাও একটু খেয়াল রাখতে হবে। সবই তো সায়ন সবে ছোট, তবু খুব সুন্দর লিখেছে। পরবর্তীতে আরো ভালো লিখতে হবে এবং ধীরে ধীরে বলতে হবে যেটা বলার, তাহলে কিন্তু ভালো লাগবে। সায়নকে ধন্যবাদ। এবার ডেকে নেব সৌম্যদীপ মাইতি, ছোট্ট সোনা। নাম ছোট্ট সোনা। ছোট্ট সোনা পড়তে মানা, যত বায়না পড়ার সময় বলে না না।
বাবা বকলে মা বলে শোনা, মা বকলে বাবা বলে দুষ্টুমি করো না। চাঁদ মামা দেয় হামা, টুকু দিয়ে যা, মায়ের কথা শুনে ওই মানের বলে খোকা, বাবা আমায় একটুও ভালোবাসে না। তুমি মায়ের মতো আপন কেহ নাই, স্নেহ আদর ভালোবাসা অফুরন্ত পাই। দুঃখ কষ্ট বুকে চেপে থাকেন হাসি খুশি, মুখ ফুটে মা কোনোদিনও বলেন না তো কিছু। মায়ের মতো এত আপন হয় না কোনো জন, আমার খুশি দেখে ভালো থাকে মায়ের মন। মায়ের কোলে মাথা রেখে বড়ই শান্তি পাই, বারে বারে জন্ম নিয়ে মাকে আমার চাই। নমস্কার। দীপা জানা, কবিতার নাম আমার মা। ভালো হয়েছে দীপার কবিতা। কবিতার কথাগুলো খুব ভালো এবং অনুভূতি খুব ভালো। দীপাকে ধন্যবাদ। এবার ডেকে নেব মানিকেত মণ্ডল। আমার নাম মানিকেত মণ্ডল, আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার লেখা একটি কবিতা আমি বলতে চাই। অনাথ বালক। একটি ছিল ছোট্ট বালক, বড়ই অসহায়, বাবা মা তার কেউ ছিল না। এই দুনিয়ায় দুঃখে কষ্টে দিন কাটে তার, কেউ পাশে না ভালো, জীবন যেন অসীম আধার, নেই তো খুশির আলো। গাছের সাথে বন্ধুত্ব তার, ফুলের সাথে বাড়া, দূর আকাশে আপনজন চন্দ্র সূর্য তার। খুব ভালো হয়েছে অরিজিতের কবিতা এবং ছন্দটাও বেশ ভালো মিল আছে। ধন্যবাদ অনিকেতকে। এবার ডেকে নেব পূজা মণ্ডল। পূজা মণ্ডলের কবিতা আমার মা। আমার নাম পূজা মণ্ডল, আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি আমার নিজের লেখা একটি কবিতা বলবো। কবিতার নাম আমার মা। মাগো তুমি কোথায় গেলে জানতে ইচ্ছে করে, তোমার কথা মনে হলেই অশ্রু চোখে ঝরে। আদর করে সোহাগ দিয়ে নিতে আমায় কোলে, সেই স্মৃতি তো আজও মাগো যাইনি আমি ভুলে। স্নেহ আদর মমতা তোমার আছে হৃদয় জুড়ে, তোমায় এখন খুঁজে খুঁজে ঘুরি অচেন দেশে। নমস্কার। পূজা মণ্ডলের কবিতাও খুব ভালো হয়েছে। আমরা পরপর দুটো কবিতা দেখলাম। একটা কবিতা দীপা জানা, সেও লিখেছে আমার মা। আর একজন দেখলাম পূজা মণ্ডল, সেও লিখেছে আমার মা। তাহলে দেখো মাকে নিয়ে দুজন কিন্তু দুরকম ভাবে উপস্থাপনা করেছে এবং দুটো কবিতা কিন্তু খুব সুন্দর হয়েছে। ধরে নিই একই জিনিস নিয়ে কবিতা লিখলে কেন একই রকম হলো না? আমরা এটা ভাবতে পারি যে বাজারে একটা সাদা কাপড়ের ছিট উঠেছে, 10 জন কিনে নিয়ে গেল, তাদের প্রত্যেকের গায়ের মাপে 10টা আলাদা আলাদা জামা, কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এরকম ভাবে হবে না। ঠিক তেমনি ভাবে একই জিনিস নিয়ে যখন আমরা কবিতা লিখবো বা সাহিত্য লিখবো, প্রত্যেকের লেখায় কিন্তু আলাদা থাকবেই, সৃজনশীলতা প্রত্যেকের জন্য ফুটে উঠবে। দেখো বঙ্কিমচন্দ্র যখন উপন্যাস লিখছেন, প্রেমের উপন্যাস, রবীন্দ্রনাথও লিখছেন, শরৎচন্দ্রও লিখছেন, তো প্রত্যেকের কিন্তু প্রেমের উপন্যাস আছে এবং ত্রিকোণ প্রেম আছে, কিন্তু প্রত্যেকের লেখা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এই আলাদাটাই হচ্ছে সাহিত্য। প্রত্যেকের নিজস্ব ভাবধারা তার মতো করে বলাটাই হচ্ছে সাহিত্য। ধন্যবাদ। এবার আমি ডেকে নেব আমাদের বিশেষ অতিথি শিক্ষক মহাশয় আশুতোষ গিরিশ মহাশয়কে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্ট এই প্রতিষ্ঠানের সাহিত্য সভাতে উপস্থিত মাননীয় অধ্যাপক প্রফেসর আমার নিত্যানন্দ মণ্ডল মহাশয়, মঞ্জুর কলেজের প্রফেসর, আমার ছাত্র, স্নেহের ছাত্র, রাঙাবেলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল একটাই, এটি ছাত্র ও হাজিপুর কলেজের প্রফেসর, আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাছের মানুষ অশোকবাবু আছেন এবং এই ইনস্টিটিউটের কর্ণধার, তাকে আমি যথার্থ সম্মান জানাই। আমার দাদা অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা, বহুদিন থেকে পরিচিত, সেই প্রতিবারী মঞ্চমেলা থেকে। তার আগে আমি চিনতাম না, উনি ডাক্তার, সেই সঙ্গে অত্যন্ত সাহিত্য চর্চা করে। আমি ওনার অভিভূত হয়ে যাই ওনার বক্তব্যতে। আমি বহাবদাকে আমার যথার্থ সম্মান জানাই। আর আমার শিবানী মাসি, মানে শিবানী দিয়ে মহাশয়া, বহু সামাজিক কাজের সাথে উনি একজন মহিলা হয়েও যে যুক্ত থাকেন, এবং শুধু তাই না, বহু সাংস্কৃতিক জগতে উনি, মানে সাংস্কৃতিক ক্ষেত্রে উনি জড়িত থাকেন। আমি বন্ধুমহল ক্লাবে অনেকবার এসেছি,
ওখানে অনেকবার ওতপ্রোতভাবে জড়িত থেকেছি। আমি কচুখালি থেকে শুরু করে সাইবেরিয়া বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা সাথে দেখা হয়েছে। আর আমার সরজিৎ বাবুর সাথে আমি তাকে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। নিমাই বাবুকে বলার অপেক্ষা রাখে না, আমার ভাই, আমার বন্ধু, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে নিমাই বাবুর সাথে আমার ওতপ্রোত কথাবার্তা, আলোচনা, চেয়ার ইত্যাদি হয়ে থাকে। আমরা শিক্ষকতার জীবনে নিমাই বাবুর সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য পার্টনার ছিলাম। আমরা বিভিন্ন ট্রেনিংয়ে, মিটিংয়ে, সিটিংয়ে, নন মিটিংয়ে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি। আমার এই স্কুলে যারা শিক্ষক মহাশয় আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। পিন্টু আমার স্নেহের, আর আমাদের স্কুলে একই সাথে কাজ করেছি। আমার স্নেহের অভিভাবক অভিজ্ঞতা মন্ডলী, আমার দেবতুল্য ছাত্রছাত্রী, তোমরা যারা আজকে কবিতা আবৃত্তি করলে, এটা সাহিত্য সভা ঠিকই, কিন্তু সৃজনশীল সভা। আমি বলবো শুধু সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ করছি না, সীমাবদ্ধতা সাহিত্যের মধ্যে না রেখে আমি বলবো সৃজনশীল, সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি। একজন ছাত্রছাত্রী হিসেবে আমরা লক্ষ্য করছি যে আজ থেকে 15-16 বছর আগে যতটা না ছেলে মেয়েদের মধ্যে শুধু পঠন না, তার বাইরের জগৎ নিয়েও তারা থাকতো, তারা সাংস্কৃতিক জগৎ নিয়ে থাকতো, খেলাধুলো নিয়ে থাকতো। আজকের যেন সেটা একটা লুপ্ত প্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে। অনেকগুলো কারণ আছে। তার কারণ হলো যে অন্যতম প্রধান কারণ মোবাইল এসে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা বড় থেকে ছোট সবাই মোবাইল অ্যাডিক্টেড, কিন্তু মোবাইলটা সরিয়ে দিয়ে যদি পড়াশোনার ক্ষেত্রে আমরা পড়াশোনার জগতে থাকতাম। আমার সুজন ও খুব ভালো বলেছে যে সাহিত্যটা কিভাবে সৃষ্টি করা যায়। এই যে কল্পনার জগৎ, এই যে প্রজেক্ট ওয়ার্ক, তোমাদের যেটা 5 বা 6 বা 7 আজকে আমাদের অশোকবাবুরা বা আমার নিমাইবাবুরা যেটা শুরু করেছেন এই স্কুলে বা এই ইনস্টিটিউশনের মাধ্যমে, সেটা হলো যে প্রজেক্ট মানে আমি যে জিনিসটা, আমি শুধু পড়াশোনা না, পড়াশোনার বাইরেও দেখুন বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ নাথিং, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পরিপূর্ণতা আছে তার আত্মবিকাশই কিন্তু তার বিকাশই হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমাদের ভেতরে আছে, তাকে শুধু প্রকাশ করা, তাকে সর্বসমক্ষে আনা, সম্পূর্ণতা আনয়ন করা, তবেই কিন্তু শিক্ষার সম্পূর্ণতা আসে। রবীন্দ্রনাথ বলেছে শিক্ষার যে কোনো একটা ধারাকে অবলম্বন করে আমরা কিন্তু সফলতার একেবারে শীর্ষবিন্দুতে পৌঁছে যেতে পারি। আপনারা জানেন যে আমাদের গোসবার স্বনামধন্য গায়ক ছিল, কি জানো ওনার নামটা? চক্রবর্তী দাদা, আশিস চক্রবর্তী। আমি আমার মনে পড়ছে যে কচুখালি ওদের 50 বছর পূর্তি অনুষ্ঠানে আশিস দাকে নিয়ে গেছি কলকাতা থেকে স্বনামধন্য শিল্পী আসছে, কিন্তু তাদের গান কেউ শুনলো না। রাত যতই হচ্ছে অন্ধকার মানে ঠান্ডা পড়ছে, কিন্তু যেই আশিস দাকে তুলে দিয়েছি লোক হই হই করে বসে পড়লো এবং আশিস দাকে আমি খুব সংক্ষেপে বলছি, খুব রিকোয়েস্ট করলো যে আপনি আরো গান গিয়ে চলুন। আজকে সেই লোকটি মারা গেছেন, কিন্তু সে তো বিশেষ কোনো লেখাপড়া করেনি, সে বলে হার্ডলি হলে আপনার হায়ার সেকেন্ডারি পাস করেছিল, কিন্তু সঙ্গীত জগতে আমাদের গোসবাতে একটা অনবদ্য ভূমিকা তিনি কিন্তু নিয়েছিলেন এবং সবাই কিন্তু তাকে সম্মান করত। কেন করতো? স্যার বলছিলেন যে যেটা আমরা সৃষ্টি করবো সবাই যদি সেটা গ্রহণ করে তাহলে আমি অ্যাকসেপ্টেড, এবং যদি অ্যাকসেপ্টেড হই তাহলে কিন্তু আমরা সফলতার শীর্ষে কিন্তু পরপর আরোহণ করতে থাকবো। আমি সুন্দরবনে আমাদের গোসবা এলাকার আমি প্রায় 35 বছর বলা যেতে পারে একেবারে ছাত্রছাত্রীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই নয়, তাদের যে অভিভাবক অভিজ্ঞ মন্ডলী আছে তাদের সাথে আমার কথা হয়, তাদের সাথে আমার চলাফেরা ঘোরা ইত্যাদি হয়। কারো কারো বাড়ি গিয়ে আমি খেয়েওছি, থেকেছি। সেই ছেলে মেয়েটি কোন পরিবেশ থেকে আসে, কোন পরিস্থিতি থেকে আসে সেটাও আমি কিন্তু লক্ষ্য করেছি। এরকমটা ঘটেছে আমার কচুখালিতে, এরকমটা ঘটেছে রাঙাবেলিয়াতে, এরকমটা ঘটেছে সাতদিঘাতে। আমি অনেক জায়গায় গেছি যে অনেক গরিব বাড়ির ছেলেমেয়েরা আসে, কিন্তু তাদের মধ্যে প্রচন্ড মেধা শক্তি আছে। যে মেধা শক্তিটা বিকাশ করার মতো তার হয়তো দেখা যাচ্ছে যে তার সেই পন্থা পদ্ধতি আসে নেই, কেননা তার বাড়িতে প্রচন্ড দারিদ্রতার মধ্যে কাটাতে হয়, বাবা মাও সেই পরিবেশ পরিস্থিতি নেই। আমাদের আজকের এই বিবেকানন্দ ইনস্টিটিউট এইরকম একটা সুযোগ এনে দিয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে বলবো তোমরা তো ধন্য, তোমরা এই সুযোগটা গ্রহণ করো এবং আগামী দিনে কিন্তু এই সুযোগটা নিয়ে তোমরা শুধু পড়াশোনা না, সৃজনশীলতার মধ্যে দেখো জ্ঞান
বোধ, প্রয়োগ এবং দক্ষতা, এই চারটে পাঠকে যদি আমরা অবলম্বন করতে পারি, আর একটা ছাত্রের পিছনে যদি তার পরিবেশ, তার ফ্যামিলি পরিবারের সকল সদস্যরা এবং সেই ছাত্র যদি কিনা একযোগে, আর একটা হচ্ছে স্কুল বা শিক্ষক মশাই, এই চারটে মানে একটা টেবিলে চারটে পা, এই চারটে পা যদি ঠিক থাকে তাহলে সেও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আমরা দেখেছি যে এই অনুকূল পরিবেশটা, ও জিনগত একটা ব্যাপার আছে, এই অনুকূল পরিবেশে, তাই তো সুযোগ জিনটাকে বাদ দেওয়া যাবে না, বংশগতি সেটা একটা ব্যাপার আছে। তা যাই হোক, কিন্তু বংশগতি না হলেও গোবরও পদ্মফুল করে, তো সেটাকে কিন্তু কালচার করে 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 কিন্তু একটা জায়গায় আনা যায়। আমি বলতে চাইছি এই কথা যে ছেলেমেয়েরা, আজকের দিনে ছেলেমেয়েরা যাই হোক না, সাতটা সাবজেক্টে ঠিক হল, 7 দিয়ে 14টা শিক্ষা পড়তে যাচ্ছে, তাহলে সে কখন ভাববে, সে কখন নিজের থেকে নিজে সৃষ্টি করবে, এইটার পন্থা পদ্ধতি তাকে কিন্তু দেওয়া দরকার, তাকে কিন্তু সেই সময়টা, সেই সুযোগটা দেওয়া দরকার। হ্যাঁ, সে ভাবুক। আজকে দেখলাম আমাদের ছেলেমেয়েরা, এই যে তুমি শুনবে ভালো করে, তোমরা কিন্তু আমার বাবা কবিতা লিখেছো, আমার মা লিখেছো, দুজন। দেখলাম ফ্যামিলি থেকে তোমরা যে ধারণাটা করো, যে উপলব্ধি, যে পারসেপশন, যে কনসেপশন, সেটা তোমরা ক্লিয়ার করতে চেয়েছো যে বাবার সাথে মেয়ের কেমন সম্পর্ক থাকতে পারে, বাবা কি করে মেয়েকে মানুষ করছে ছোটবেলা থেকে, মা কি একটি মেয়ে লাস্টে লিখেছে সে যে মেয়েটির মা, সম্ভবত মেয়েটির মা নেই, তাহলে এরকম দুঃখ সে পারে না, লিখেছে সে। যাই হোক, আমার বলার কথা যে বিবেকানন্দ বলেছেন, ওরে তোদের শিক্ষার মূল উদ্দেশ্য কি? দুষ্টু কেরানিগিরি করা, না ডেপুটিগিরি করা। আমি বলি পাশ্চাত্য শিক্ষার সহায়তায় মাটি ঘুরতে লেগে যা, দেখবি তুই স্বাবলম্বী হয়ে গেছি, তাই তো স্যার? অর্থাৎ আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি আমরা মাটি ঘুরতে লেগে যাই তাহলে স্বাবলম্বী। আমরা শুধু চাকরি করে চেয়ে আমি দীর্ঘদিন চাকরি পাইনি, আমি only for 10 years চাকরি করেছি, তাই বলে আমি নিজেকে কোনোদিন মনে করিনি আমি কর্মবিহীন, মনে করিনি। আমার জীবনে যেটা জানি, আমাকে অনেকেই চেনে জানে, ঘটনা হলো যে আমি কোনোদিন এটা মনে করিনি। কেন? কোনো একটা রবীন্দ্রনাথের কথা, কোনো একটা পথকে যদি আমি অবলম্বন করে নেই এবং সেটাকেই যদি প্রতিনিয়ত আমার ধ্যান জ্ঞান মন সাধনা বলে মনে করি, তাহলে একটা সময় কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছবো, এটা আমি মনে করি, বা আমরা সকলেই মনে করতে পারি। সুতরাং আমরা কখনই আমাদের যে ছেলেমেয়েরা পড়ছে, শুধু আমি তোমাদের বলবো না, যারা পড়াশোনার জগতে আছে, হীনমন্যতায় ভুগো না, মনে করো না আমার দ্বারা কিছুই হবে না, তোমার মধ্যে অসীম। তাহলে তেমনি আমাদের মনের মধ্যে যে গুণগুলো আছে তার শুধু বিকাশ ঘটাতে হবে, কিন্তু অপগুণগুলো যেগুলো আছে না, সেও কিন্তু জেগে উঠতে চায়, তাকে তুমি তাকে দমন করতে চাও, তুমি তাকে দমন করো, দেখবে ওই অপগুণগুলো কিন্তু তোমার থেকে অবস্থিত হয়ে গেছে। এক সময় তুমি তুমি সেরা হয়ে উঠছো, সেটা ক্লাসে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সাংস্কৃতিক জগতে হতে পারে, নীতিবোধে হতে পারে, মূল্যবোধে হতে পারে। আজকে চারদিকে মূল্যবোধের অবক্ষয়, আজকে তুমি করে আসো, না হয়তো ভারতবর্ষ জগৎ সেবা সৃষ্টি করতে নিতে পারবে না। সকলকেই আমি আবারও আমার শ্রদ্ধা জানানোর আগে বলবো, বিবেকানন্দের কথা একটাই বলবো, ওঠো জাগো, থামিও না, লক্ষ্যে না পৌঁছলে পর্যন্ত থামিও না, উচ্ছিষ্টতা জাগ্রত প্রাপ্য করার অনুরোধ আছে। নমস্কার, সকলকে শিক্ষক মশাই, আশুতোষ মশাইকে সাহিত্য জীবনের গল্প, মানুষের গল্প। আমরা কি করি, কি খাই, কাকে নিয়ে চিন্তা করি, আমাদের মনের ভিতরে কি আছে, সে কথাই কিন্তু সাহিত্য। তো স্বামী বিবেকানন্দ বলেছেন যে গ্রাম থেকেই, প্রত্যন্ত গ্রাম, চান করে বাবা মা রান্না করে খেতে দিল, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে। কিন্তু আদতেই আমি বন্ধুর সাথে সিনেমা দেখতে যাবো ঠিক করে রেখেছি। তাহলে দেখো আমার লক্ষ্য দুটো হচ্ছে, একটা আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি স্কুলে যাওয়ার নাম করে বা কলেজে যাওয়ার নাম করে, কিন্তু আমি যাচ্ছি কোথায়, আমার মন কি বলছে, আমি যাচ্ছি সিনেমা দেখতে। তাহলে সাহিত্য যেমন জীবনের কথা বলে, তেমনি মনস্তত্ত্বের কথা বলে, আমাদের মনের ভিতরে কি আছে সেই কথাগুলো বলে। যেমন গীতার
একদম প্রথম শ্লোক, যেখানে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামাকং পাণ্ডবশ্চৈব কিং কুরুতা সঞ্জয়। বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র বলছে যে আমার পুত্র এবং আমার পুত্রের পক্ষে সৈন্যগণ এবং পাণ্ডুর পুত্র এবং পাণ্ডুর পুত্রের পক্ষে সৈন্যগণ উপস্থিত হয়েছে, এই সঞ্জয় তুমি বলো তারা এখন কি করছে। শুধু ধৃতরাষ্ট্র এই কথাটা শুনতে চায়নি, তার মনের ভিতরে অন্য একটা চিন্তা ভাবনা ছিল। ধৃতরাষ্ট্র ভেবেছিল যে যদি পাণ্ডবরা হচ্ছে ধর্মভীরু, ধর্মক্ষেত্রে প্রবেশ করার পর যদি ওদের মানসিকতা যদি পরিবর্তন হয়ে যায়, যদি ওরা যুদ্ধ না করে, তাহলে আমার পুত্র কিন্তু হস্তিনাপুরের সিংহাসন পেয়ে যাবে। অর্থাৎ এই যে মনস্তত্ত্বের যে কথা, মনের ভিতরে যে কথা বলছে, সেটাই কিন্তু সাহিত্যের বড় প্রাধান্য বিষয় হয়ে ওঠে। যারা ছাত্রছাত্রীরা তার বাবাকে দেখছে, মাকে দেখছে, তার নিয়ে কবিতা লিখছে এবং আমাদের মনস্তত্ত্ব দিকগুলোও সেখানে ফুটিয়ে তুলতে হবে, তাহলে কিন্তু সেটা প্রকৃত সাহিত্যের মর্যাদা পেয়ে যাবে। ধন্যবাদ আশুতোষ বাবুকে, আশুতোষ মহাশয়কে। এবার ডেকে নেব শুভ প্রধান, পাকিস্তান সাবধান। আমার নাম শুভ প্রধান, আমি আমার লেখা একটি কবিতা বলছি। পাকিস্তান সাবধান। পাকিস্তান সাবধান। পাকিস্তানকে তুমি সাবধান করছো, তাই না? বলতে হবে, ভয় দেখিয়ে বলতে হবে। পাকিস্তান পূর্বপুরুষ ভারতে ছিল বাস, জীবন ছিল অতি সাধারণ, জীবিকা ছিল চাষ। আজকে তোমরা সন্ত্রাস করো ভারত গ্রাসের তরে, দুর্বল তো নয় ভারতবাসী, দেশকে মরা ভালোবাসি, দেশের জন্য জীবন দেব এই আমাদের পণ, প্রতিরক্ষায় বিশ্বসেরা মদের চক্র সুদর্শন, সন্ত্রাস আর সন্ত্রাসবাদীর হবে পতন। চিন্তা ভাবনা কিন্তু খুবই সুন্দর আছে এবং যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করা যে সাহিত্যের মধ্যে উঠে আসে, সেটা কিন্তু শুভ প্রধান আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। ধন্যবাদ শুভ প্রধানকে। এবার ডেকে নেব অপর্ণা কামিলা, অনাথ ছেলের ভাগ্য গল্প। আমি সপ্তম শ্রেণীর ছাত্রী অপর্ণা কামিলা। এখানে উপস্থিত সকল শিক্ষক মহাশয় ও গুরুজনদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি আমার একটি গল্প বলছি। অনাথ ছেলের ভাগ্য। অনেকদিন আগের কথা, মদনপুর নামে এক গ্রামে অর্জুন নামে একটি 20 বছরের ছেলে বসবাস করত। অর্জুনের জন্মের পরেই তার মা মারা যান। তখন থেকেই সে তার বাবার কাছেই মানুষ হয়েছে। তার ঠিক 12 বছর পর অর্জুনের বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। তারপরে সে আর কখনো বাড়ি ফিরে আসেনি। তখন থেকেই তার বাবাও হারিয়ে গেল। তখন অর্জুনের বয়স 12। তখন থেকেই সে অনাথ। ছেলেটি সেই গ্রামে ছোট একটা ভাঙাচোরা ঘরে থাকত। ওই গ্রামের মোড়লমশাইয়ের মেয়ে লক্ষ্মী তাকে প্রতিদিন খাবার দিয়ে যেত। একদিন ছেলেটি মোড়লমশাইয়ের কাছে গিয়ে বলল, মোড়লমশাই, আমি যদি একটা কাজ করতে পারতাম। ঠিক তখনই মোড়লমশাই বলল, তা ভালো তো, তুমি একটা কাজ করো, জঙ্গলে গিয়ে গাছ কেটে সেটা বাজারে গিয়ে বিক্রি করো। তখন ছেলেটি বলল, ঠিক আছে। তার পরদিন সকালে ছেলেটি ঘুম থেকে উঠে জঙ্গলে গেল। সে জঙ্গলের এক প্রান্তে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং সে ভাবল যে কটা গাছ দেখে গেলে পরদিন এসে এগুলিকে কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তখন তার নজর গেল সামনের একটি গাছের ডালে বসে থাকা একটি চিলের দিকে। চিলটি এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে। তার কিছুক্ষণের মধ্যে চিলটি অর্জুনের সামনে এসে দাঁড়ালো এবং চিলটি মানুষের গলায় কথা বলতে লাগলো। সে অর্জুনকে বলল, তুমি সত্যেন চৌধুরীর ছেলে, তাই না? তখন অর্জুন বলল, হ্যাঁ, কিন্তু তুমি একটা চিল হয়ে কিভাবে কথা বলছো? তুমি আমার বাবার নামও জানলে কি করে? তখন চিলটি অর্জুনকে বলল, আমি এই জঙ্গলের সব কথা জানি, এমনকি তোমার বাবা কোথায় আছে তাও জানি। এই কথা শুনে অর্জুন ভয় পেয়ে সেই জঙ্গল থেকে ছুটে ঘরে চলে গেল। সে ঘরে গিয়ে হাঁপাতে লাগলো। ঠিক তখনই লক্ষ্মী তার জন্য জলখাবার নিয়ে এলো। অর্জুনকে হাঁপাতে দেখে লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করলো যে, অর্জুন, কি হয়েছে তোমার? তুমি কি কিছুতে ভয় পেয়েছো? অর্জুন লক্ষ্মীর কাছে কিছু লোকালো না। সে লক্ষ্মীকে পুরো ঘটনাটা বলল। তারপর লক্ষ্মী তাকে কিছু না বলেই চলে গেল। তার কিছুক্ষণের মধ্যেই অর্জুন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ল।
তারপর দিন সকালে অর্জুন ঘুম থেকে উঠল। তখন তার পুরোপুরি ভয় কেটে গিয়েছিল। সে মনে মনে ভাবল, চিলটি কথা বলায় সে একটু বেশি ভয় পেয়েছে। তার আর চিলটি হয়তো সত্যি জানে যে তার বাবা কোথায় আছে। এই ভেবে সে তার বাবা কোথায় তা জানার জন্য আবার সে জঙ্গলে সেই জায়গায় গেল যেখানে চিলের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই চিলটি অর্জুনের সামনে এসে দাঁড়ালো এবং সে অর্জুনকে বলল যে আমি জানতাম তুমি নিশ্চয়ই তোমার বাবার কথা জানার জন্য আসবে, কিন্তু তার আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তখন অর্জুন বলল, সেটা কিভাবে? তখন চিলটি তাকে বলল, আমি পরে সেটা বলবো। চিলটি অর্জুনকে বলল, তোমার বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না, সেই জন্যই তো তোমাকে গ্রামের কেউই তোমার বাবার ব্যাপারে কিছু বলেনি, এমনকি মোড়লমশাইও তোমাকে কিছু বলেনি। তখন অর্জুন বলল, তাও বা ঠিক বলেছ, কেননা মোড়লমশাইকে আমি অনেকবার বাবার কথা জানতে চেয়েছি, কিন্তু তিনি প্রতিবার একটা কথাই বলেছিলেন যে যখন আমার 12 বছর বয়স ছিল তখন আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর কখনো বাড়ি ফিরে আসেনি। তারপর সে তার বাড়ি চলে গেল। পরদিন অর্জুন আবার জঙ্গলে সেই জায়গায় গিয়ে চিলের সঙ্গে দেখা করলো এবং সে চিলকে বলল, আমার কিছু টাকার প্রয়োজন। তখন চিলটি অর্জুনকে বলল, তুমি আমার সঙ্গে এসো। এই বলে সে অর্জুনকে একটি গুহার সামনে এসে দাঁড়ালো এবং অর্জুনকে বলল, তুমি এইখানে মাটি খোঁড়ো। সে মাটি খুঁড়ে একটি বাক্স খুঁজে পেল ও সেটা খুলে সে দেখলো তার মধ্যে অনেক সোনার মুদ্রা ও হিরে। এত মুদ্রা ও হিরে দেখে অর্জুন চিলটিকে জিজ্ঞাসা করলো, এত সব কিছু কার? তখন চিলটি বলল, এগুলো সব তোমার বাবার, এখন এগুলো সব তোমার। তখন অর্জুন চিলটিকে বলল, তুমি কিভাবে জানলে যে এটা এখানে আছে? ঠিক তখনই চিলটি বলল, তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমাকে বলেছিলাম যে জঙ্গলের সব কথা আমি জানি, এগুলো বিক্রি করলে আমি তো বড়লোক হয়ে যাব, কিন্তু একদিনের মধ্যে এত পরিবর্তন হয়ে গেলে গ্রামের লোক আমাকে অনেক প্রশ্ন করবে, তখন আমি তাদেরকে কি বলবো? তখন চিল বলল, তুমি মোড়লমশাইকে বলো তুমি বাইরে কাজ করতে যাবে, তারপর তুমি বড়লোক হয়ে যাবে, তখন বড়লোক হয়ে আমাকে যেন আবার ভুলে যেও না। অর্জুন বলল, না না, তোমাকে ভুলে গেলে বাবার সঙ্গে কিভাবে দেখা করব? এই বলে সে তার বাড়ি চলে গেল। অর্জুন মোড়লমশাইকে বলল, আমি গ্রামের বাইরে কাজ করতে যাব। তখন মোড়লমশাই বলল, বেশ যাও। তার কিছুক্ষণের মধ্যেই সে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারপর দিন সে শহরে গিয়ে পৌঁছলো এবং একটি সোনার দোকানে ওই সোনার মুদ্রাগুলিকে নিয়ে গেল। দোকানদার বলল, এত সোনার মুদ্রা কোথায় পেলে ভাই? তখন অর্জুন বলল, এটা আমার বাবার। সে কয়েকদিন ধরে সেগুলিকে বিক্রি করে সে এখন বড়লোক হয়ে গেল। তারপরে সে গ্রামে ফিরে এলো। তার ভাঙাচোরা ঘরের জায়গায় বিশাল বাড়ি, তার 2টো চাকরও রয়েছে। গ্রামে তার অনেক সম্মান বেড়েছে। কিছুদিন পর সে ভাবলো চিলটির সঙ্গে দেখা করে আসা দরকার, এইবার তার বাবার সঙ্গে দেখা করার সময় হয়েছে। এই বলে সে জঙ্গলে সেই জায়গায় গেল যেখানে তার চিলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। সে দেখলো এক সাধু এসে ওই গাছটির নিচে বসে পড়ল। তখন সাধু তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তখন অর্জুন বলল, আমি এখানে একটি চিলের সঙ্গে দেখা করতে এসেছি। সাধু বলল, তোমার মুখের সঙ্গে আরেকটা মুখ মিলে যাচ্ছে। তখন অর্জুন বলল, আমি সত্যেন চৌধুরীর ছেলে। এই কথা শুনে সাধু সেখান থেকে চলে গেল। সাধু যাওয়ার পরেই চিলটি উড়ে আসলো। চিলটি অর্জুনকে জিজ্ঞাসা করলো, সাধু কি বলছিল? তখন অর্জুন বলল, সাধু বলছিল, আমি আমার মুখের সঙ্গে আরেকজনের মুখ মিলে যাচ্ছে। যেই আমি বললাম আমি সত্যেন চৌধুরীর ছেলে, তখন সাধু চলে গেল। তখন চিল বলল, ও সাধু না, ও পরে সাধুর পোশাক পরে থাকে, ও আসলে একটা শয়তান। চিল বলল, তুমি আমার সঙ্গে চলো। চিলটি অর্জুনকে ওই গুহার ভিতরে নিয়ে গেল। ও একটা পাথরকে দেখালো যেটা জল করছে। চিলটি তাকে বলল, এই পাথরটাকে ভেঙে দিলে আমি অভিশাপ থেকে মুক্ত হব, যেটা ভাঙতে হবে আগামী অমাবস্যার রাত্রে। তারপর অর্জুন বাড়ি চলে গেল। তারপরে অর্জুনের পিছন পিছন সাধু তার বাড়িতে গেল। সাধুকে দেখে অর্জুন রেগে গিয়ে বলল, তুই আমার বাড়িতে চলে এসেছিস? তখন আমি তোকে আমি খুব ভালো করেই চিনি, তুই কোনো সাধারণ সাধু না, তুই একটা শয়তান। সে বলল, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। সে বলল, সে তার চাকরদের বলল সাধুকে বাড়ি থেকে বের করে দিতে।
তার চাকররাও সাধুকে বাড়ি থেকে বের করে দিল। ঠিক তখনই মোড়ল মশাই ও তার মেয়ে লক্ষ্মী অর্জুনকে বাড়িতে আসছিল। সাধুকে দেখে সে জিজ্ঞাসা করলো, সাধু বাবা, তুমি এখন অর্জুনদের বাড়ি, আর অর্জুনের চাকররাও তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন? তখন সাধু তাদেরকে সব কথা খুলে বলল। এটাও বলল যে চিলটি অভিশাপ থেকে মুক্ত হলে গ্রামের ওপর অত্যাচার করবে। তখন লক্ষ্মী তার বাবাকে বলল, ওই জন্য অর্জুন যেদিন প্রথম জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল সেদিন ওই চিলটিকে দেখে সে ভয় পেয়েছিল। সাধু বলল, অর্জুন কিছুতেই বুঝতে চাইছে না যে চিলটা আসলে একটা শয়তান রাক্ষস। মোড়ল মশাই তাকে অনেকবার বোঝাতে চাইলেন যে চিলটা কোনো সাধারণ চিল না, কিন্তু অর্জুন কিছুতেই বুঝলো না। তারপর দিন অমাবস্যার রাত্রে অর্জুন সেই গুহাটার কাছে গেল ও দেখলো চিলটা আগে থেকেই সেখানে আছে। মোড়ল মশাই ও তার মেয়ে লক্ষ্মী ও সাধু তিনজনই ওই গুহায় গেল। তারা অনেকবার অর্জুনকে বলল পাথরটাকে যেন না ভাঙে, কিন্তু সে শুনল না। সে পাথরটাকে ভেঙে ফেললো ও চিলটি একটা বিশাল শয়তান রাক্ষসে পরিণত হলো। ও সে বলল, মোড়ল মশাই ও সাধু তোকে ঠিক কথাই বলছিল, আমি কোনো সাধারণ চিল না। এই বলে সে অর্জুন, মোড়ল মশাই, লক্ষ্মী ও সাধুকে মেরে ফেললো এবং গ্রামের সকলের ওপর অত্যাচার শুরু করলো। নমস্কার। ধন্যবাদ। অপর্ণা কামিলার গল্পটা খুব সুন্দর হয়েছে। আমরা গল্পের মধ্যে দুটো জিনিস লক্ষ্য করলাম। এই মিষ্টি কথা বলা, কিছু সম্পত্তি দিয়ে দেওয়া, তারপর এটাই বোধশূন্য হয়ে গিয়ে আমরা যেটা ভালো কাজ সেটা না করে খারাপ কাজটাই করে বসলাম। চিলের কাছ থেকে আমরা কিছু অর্থ সাহায্য পেয়ে গেলাম। তারপরে আমরা ভাবতে শুরু করলাম যে সাধুটাই হয়তো মিথ্যা কথা বলছে, সাধু তো আমাদের কিছু দিতে পারি, কিন্তু সে সত্য কথা বলেছিল। কিন্তু আমরা চিলের কথা বিশ্বাস করে তার কাছ থেকে কিছু অর্থ নিয়ে আমরা এমন কাজটি করে বসলাম, পরবর্তীতে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। যদি আমরা এখানে রাজনীতির দিকে একবার তাকিয়ে দেখি, রাজনীতির নেতারা আমাদেরকে মাঝে মাঝে টোপ দেয়, মদের বোতল, পোলট্রি মুরগি, 500 টাকা, এগুলো দিয়ে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নেয়। আজকের পার্টিতে যেতে হবে, কালকে যেতে হবে, যদি তুমি না যাও তাহলে তোমার কাজ দেবো না, তোমাকে মেরে ফেলে দেবো, খেতে দেবো না। এই যে টোপগুলো, এই টোপগুলোর জন্য আমরা ভুলে যাই, আর ওই অল্প টাকার বিনিময়ে আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে নেমে পড়ি। এবং যারা রাজনীতির নেতা তারা মাথা দেয় বা বুদ্ধি দেয়, যারা অর্থবিত্ত মানুষ তারা রুটি যোগায়, খাদ্য যোগায়, আর আমরা যারা গরিব মানুষ আমাদের সন্তান দিই, যে সন্তানগুলো রাজনীতির ময়দানে গিয়ে মারা যায় অকালে। এই অকাল মৃত্যু, এটাই হচ্ছে জীবনের গল্প হয়ে ওঠে। তো অপর্ণা কামিলাকে ধন্যবাদ, গল্প কিন্তু খুব ভালো হয়েছে, গল্পের প্লটও খুব সুন্দর। এবার আমি দেখে নেব একটা কবিতা, সৌম্যদীপ মাইতি, কবিতা লতা পাতা। নমস্কার, আমার নাম সৌম্যদীপ মাইতি, আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম লতা পাতা। লতা পাতা লতা পাতা কোথায় যাও চলে, একে বেঁকে যাও তুমি, যেখানে যায় মন চলে, মাটির উপর থেকে ছুটেছো তুমি, দূর দিগন্ত জুড়ে, দূরে উড়ে ঘুরে ফিরে যাও গো তুমি চলে, যেখানে চায় মন চলে। নমস্কার। খুব ভালো কবিতা, লতা পাতা যেখানে মন যায় চলে যেতে। আমরা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, তারে জমিন পার বলে। টিচার ব্ল্যাকবোর্ডে অঙ্ক করছেন 2 + 2 = 4। ছাত্রটি দেখছে একটা প্রজাপতি তার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে। এই যে হ্যাঁ, এই যে আমরা জোর করে পড়াশুনো শেখাই, কিন্তু একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে যে পড়াশুনো বাদ দিয়েও অন্য কোনো দিকে প্রতিভা থাকতে পারে, আমরা সেদিকে কিন্তু খেয়াল করি না। তো আমাদের একটু যারা গার্জেন আছি, যারা বাবা মা ছেলে মেয়েকে পড়ায়, অবশ্যই পড়ানো হবে, কিন্তু তার থেকেও আমাদের দেখতে হবে যে সেই ছেলেটি কোন দিকে যেতে চাইছে বা সেই মেয়েটি কোন দিকে যেতে চাইছে। যদি সে কবিতা লিখতে ভালোবাসে তাকে সময় দেওয়া উচিত, যদি সে গল্প লিখতে ভালোবাসে তাকে সময় দেওয়া উচিত, তার মনের কথাটাও আমাদের জানার দরকার, শুধু আমাদের ভাষাটায় চাপিয়ে না দিয়ে। ধন্যবাদ সৌম্যদীপ মাইতিকে, খুব সুন্দর কবিতা হয়েছে। এবার আমি দেখে নেব বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মাননীয় প্রভাকর মণ্ডল মহাশয়কে বিচার কথা বলার জন্য।
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এই যে পদক্ষেপ, প্রথম সাহিত্য সভা, প্রতিভা আহরণের ক্ষেত্রে তাদের যে সুচিন্তিত চিন্তা ভাবনা এবং সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সেই সঙ্গে মঞ্চে এই সভার সভাপতি মাননীয় অধ্যাপক নিত্যানন্দ বাবু, অধ্যাপক সুজন গায়েন মহাশয়, বন্ধু প্রতিম, বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক আসুদা এবং সর্বোপরি অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র বোলপুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অশোক সরকার মহাশয়, প্রত্যেককেই আমি জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকে এই সভায় আমাকে যে সম্মানে সম্মানিত করা হয়েছে আমি তার যোগ্য নই। এখানে বিশিষ্ট শিক্ষাবিদরা আছেন, তাদের কথা, ছেলে মেয়েদের আবৃত্তি, স্বরচিত কবিতা এবং গল্প শোনার লোকে আমি এসেছিলাম। আমার ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, কারণ ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যারা এখানে এসে স্বরচিত কবিতা পাঠ করলে বা গল্প লিখে এখানে এসে পাঠ করলে, কারোরই উচ্চারণ কিন্তু পরিষ্কার নয়। পরিষ্কার উচ্চারণ করে সুন্দর করে বিষয়ের মধ্যে ঢুকতে হবে, সাবজেক্টের মধ্যে ঢুকতে হবে, তুমি যে বিষয়টা লিখেছো, এবং সেটাকে সুন্দর করে উপস্থাপিত করতে হবে। এই দিকটা কিন্তু বিশেষভাবে নজর দাও। রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেমন ছিল অপূর্ব শব্দ চয়ন, ভাব ও ভাষার অপূর্ব সাজুজ্য, পরিবেশনের ধরন, ছন্দের মাদকতা রবীন্দ্রনাথের সাহিত্যকে এক মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। আমরা রবীন্দ্রনাথ হতে পারবো না, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? সেই দৃঢ় পদক্ষেপই কিন্তু নিয়েছেন বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একজন প্রকৃত শিক্ষক যিনি কোনো বিশেষ বিষয় শিক্ষক নন, পুরো মানুষটি কিন্তু আপাতমস্তক শিক্ষক। তিনি কুমার সম্ভব পড়ান, না পানিনি ব্যাকরণ পড়ান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যাই পড়ান না কেন, তার চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, তার গুণগ্রাম, তার মুদ্রাদোষ, সমস্ত কিছু নিয়েই কিন্তু তার শিক্ষক চরিত্র। এবং সেখান থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে তিনি চালিয়ে দেবেন একজন আদর্শ শিক্ষকের চিন্তা ভাবনা, চিন্তাধারা। ছাত্ররা তো সেখান থেকেই গ্রহণ করবে। ক্রান্তদর্শী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষার দুটি দিক, একটি আত্মচেতনার শুভ উদ্বোধন, অন্যটি সার্বিক শুভবোধ জাগানোর প্রয়াস। এ দুয়ের ক্রমপরিশীলিত ও পারিপ্রাশ্নিক স্তরে উত্তরণী শিক্ষার মূল সার্থকতা। মানবতার গণচৈতন্যের সর্বব্যাপী ও শুভায়নিক প্রয়াসের প্রতি যত্নবান হওয়া প্রত্যেক শিক্ষানুরাগী এবং শিক্ষা সনিষ্ঠ ব্যক্তির একান্তই কর্তব্য। আসলে আমাদের দেশের শিক্ষা লক্ষণীয় বিষয় এই যে
এই শিক্ষার সাথে আমাদের নারীর ইচ্ছিত বা আবশ্যিক কোনো যোগ নেই। নেই আপামর জনসাধারণকে এক সূত্রে বাঁধার প্রাণদ মাঙ্গলিক মন্ত্র। ফলে শ্রেণীপুষ্ট এক পেশে সংকীর্ণ শিক্ষায় যা সবচেয়ে বেশি বিপর্যস্ত, যা সবচেয়ে বেশি বিধ্বস্ত, তা হলো গণচেতনার নবজাগরণ। আর সেই জায়গাটিকে ধরার চেষ্টা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জাতীয় স্তরের সোশ্যাল সায়েন্সের উপরে তার যে কর্মকাণ্ড শুধু ভারতে নয়, শ্রীলঙ্কা, শুধু ইন্দোনেশিয়া, কোরিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, এইরকম বাইরে ভারতের বাইরে বিভিন্ন দেশগুলোতে তিনি ভিজিট করছেন এবং আরো বহু গুরুত্বপূর্ণ পদে তিনি আসেন। তার কি দরকার ছিল এখানে এসে এই ধরনের সবাইকে নিয়ে একটা সাহিত্য সভার আয়োজন করা বা বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সময় দেওয়া? সত্যিকারে অবাক লাগে, একটা জাতীয় স্তরের একজন অধ্যাপক আমাদের এই গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম শিক্ষার সূচনা, আজকে তিনি কোথায়? তা বলে আর আমরা যারা বা আপনারা যারা বসে আছেন, আমি কাউকে ছোট করছি না, আমরা এখান থেকে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হতে পারি। অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদের আপনারা অনুপ্রাণিত করুন। মানুষ জন্মায়, আসুদা জিনের কথা বলছিলেন না, মানুষ জন্মায় তার শারীরিক দক্ষতা, মানসিক সংগঠন এবং যোগ্যতা নিয়ে, তার উপর নির্ভর করে এগিয়ে চলে তার শিক্ষা। সে অজ্ঞাত সারে কখন নিজেকে প্রকাশ করে ফেলে, তার মধ্যে একটা সুষম ব্যক্তিত্ব গড়ে ওঠে ধীরে ধীরে। তার জন্য দরকার, আবার গোবরেও পদ্মফুল ফোটে, এটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তো এখন যে একটা অন্ধকার সবাইয়ের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি, নিমাইবাবু আপনি এই স্কুলের প্রধান শিক্ষক, সবই বুঝতে পারছেন, আপনারাও বুঝতে পারছেন, একটা ভীষণ অন্ধকার সময়ের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। সে ব্যাখ্যাতে এই মুহূর্তে যাব না। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ছেলে মেয়েদের মোবাইলটা একটু সাইড করে রেখে যতটা সম্ভব, একদিকে যেমন শিক্ষক মশাইরা, একদিকে বাড়ির অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই যদি দায়িত্ব নেন, তাহলে বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে আমরা একটা ভালো দিশা দেখাতে পারবো। আর সবশেষে একটা কথাই বলবো আমি, যে আমরা এখানে কি সময় দিতে পারি না? যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন যারা সময় দিচ্ছেন প্রতিভা আহরণের ক্ষেত্রে আরো বেশি করে, যাতে ছাত্রছাত্রীরা এখানে আসে, অভিভাবক অভিভাবিকারা তারাও ভাবুন, সচেষ্ট হন, তবেই কিন্তু এই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের যে চিন্তা ভাবনা, সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, তার বাস্তবে কিন্তু তার ফলিত প্রয়োগ ঘটবে। এবং প্রতিভা আহরণের ক্ষেত্রে আগামী দিনে আমরা হয়তো দেখতে পাবো বিশিষ্ট শিক্ষাবিদ অশোক সরকারের মতো এইরকম মানুষ গড়ে উঠেছে আমাদের এই মাটি থেকে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ বিশিষ্ট সাংস্কৃতিকবিদ প্রভাকর মণ্ডল মহাশয়কে। ওনার কথার পেট ধরে বলি যে জন্ম মানুষের পরিচয় হতে পারে না। দেখো, কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, আর কংস রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন। কর্মই মানুষের প্রতিষ্ঠা দেয় এবং পরিচিতি বাড়িয়ে দেয়। তো এ কথাটা আমাদের সকলের মনে রাখা উচিত যে জন্মই একমাত্র পরিচয় হয় না। আমি যদি ভালো কর্ম করি, গীতায় যে কথা বলছেন, কর্মণি অধিকারের সমা ফলে সুখরাজ।
কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্মই তোমাকে পথ দেখাবে, জীবনের উন্নতিতে নিয়ে যাবে, সমাজের পথ দেখাতে সহায়তা করবে। এবার আমি ডেকে নেব শুভম মণ্ডলকে, গরিব মায়ের আদর্শ ছেলে, গল্প পাঠে। নমস্কার, আমার নাম শুভম মণ্ডল। আমি সপ্তম শ্রেণীর ছাত্র। আমি একটি নিজের লেখা একটি গল্প বলছি, গরিব মায়ের আদর্শ ছেলে। এক মা তার ছোট্ট ছেলেকে নিয়ে এক গ্রামে বাস করত। ছেলেটি তার মায়ের শিক্ষায় একটু একটু করে বড় হয়ে ওঠে। ছেলেটি বড় হয়ে ওঠায় তাকে এক স্কুলে ভর্তি করলো। মা তাকে সবসময় বলতো, মানুষের মতো মানুষ হও ও মানুষের পাশে থাকো। ছেলেটি প্রতিদিন স্কুলে যেত। শিক্ষক মহাশয় যা শেখাতেন সে মনোযোগ সহকারে শিখত। সে ভাবত, ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত মা যেমন আমার জীবনে একজন শিক্ষক, তেমনি স্কুল জীবনে শিক্ষক মহাশয় হলো একজন মহান শিক্ষক। শিক্ষক মহাশয় বলতেন, ভালো কিছু করো, যা তোমার জীবনে ভালো কিছু হবে। ভালো কিছু অনুসরণ করে চলো, যা তোমার জীবনে সঠিক পথ দেখাবে। ছেলেটি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলো এক বৃদ্ধা লোক খুব অসুস্থ, হাঁটতে পারছে না, লাঠি নিয়ে রাস্তা পার হচ্ছে এবং একটি গাড়ি আসছে দেখে ছেলেটি এগিয়ে গেল বৃদ্ধ লোকটির কাছে। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে গেল। মা যে বলেছিল মানুষের পাশে থাকার কথা। তখন ছেলেটি বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করে। কয়েকদিন পর ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন একদল কুকুর তাকে তাড়া করলো। বৃদ্ধ লোকটি ওই পথ দিয়ে আসছিল, দেখলো ছেলেটিকে একদল কুকুর তাড়া করেছে। তখন বৃদ্ধ লোকটি কুকুরগুলোকে তাড়িয়ে দিল। ছেলেটি বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানালো। ছেলেটি তার মাকে গিয়ে সব কথা বলল। মা বলল, তুমি যাকে একদিন বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে, আজ সেও তোমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। যে তোমাকে উপকার করবে তাকে তুমি উপকার করতে ভুলবে না। একজন মা পারেন তার সন্তানকে সঠিক শিক্ষায় বড় করে তুলতে। পরে ছেলেটি বড় ডাক্তার হলো এবং অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলো। নীতি কথা, শিক্ষায় জীবনের পথ দেখায়। নমস্কার। সুন্দর হয়েছে শুভম মণ্ডলের গল্প, গরিব মায়ের আদর্শ ছেলে। যদি আমরা ভালো কাজ করি ভালো ফল পাবো, যদি খারাপ কাজ করি খারাপ ফল কিন্তু আমরা পাবো। কর্মফল হচ্ছে ভয়ঙ্কর। প্রত্যেকটা মানুষ যারা কর্ম করবে সে ভালো কর্ম করলে ভালো ফল পাবে, এবং খারাপ যদি কাজ করে ফল কিন্তু পাবে। এবং সর্বনরক বলে আমরা যেটা ভাবি সব কিন্তু এখানে, আমরা এখানেই সব কিছু দেখে যেতে পারবো যদি আমাদের কপালে থাকে। সেজন্য কর্মটা আমাদের ভালো হওয়া উচিত, তারপরে ফলের আশা না করে আমরা একটা জায়গায় নিশ্চিত পৌঁছাতে পারবো যদি আমরা ভালো কর্ম করি। এবারে আমি ডেকে নেব শুভ্রজিৎ মণ্ডল, তাঁতের পোকা। নমস্কার, আমি শুভ্রজিৎ মণ্ডল, দ্বিতীয় শ্রেণী। আজ এই সাহিত্য সভায় আমার স্বরচিত কবিতা তাঁতের পোকা কবিতাটি আবৃত্তি করছি। তাতে কখনো হয় না পোকা, যারা বলে তারাই পোকা। খাওয়ার পরে করলে ব্রাশ, দাঁত সুস্থ 12 মাস। যদি থাকে খাদ্য কণা দাঁতের ফাঁকেও খাঁজে, খাদ্য পচেই দাঁতের ক্ষত, দাঁত হয়ে যায় বাজে। দাঁতকে ভালো রাখতে হলে খাওয়ার পরে করবে ব্রাশ, অবশ্যই দাঁত থাকবে ভালো, মিষ্টি হাসি 12 মাস। নমস্কার। সুন্দর কবিতা, এবং দাঁতের ডাক্তারও করে গেল আমাদেরকে কিভাবে শুধু ব্রাশ করলেই যে পোকা দূর হয় সেটাও কিন্তু আমাদেরকে বলে গেল। এবং কবিতার লাস্টে যে অন্ত মিল, দারুণ কিন্তু মিলগুলো, শব্দচয়ন কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শুভ্রজিৎ মণ্ডলকে। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার দেবস্মিতা মণ্ডল, সত্য মিথ্যা বলে একটি কবিতা। নমস্কার, আমি দেবস্মিতা মণ্ডল, সপ্তম শ্রেণী। আজ 17ই অক্টোবর সাহিত্য সভা উপলক্ষে স্বরচিত সত্য মিথ্যা কবিতাটি
আবৃত্তি করে শোনাচ্ছি। সদা সত্য বলবে সবাই, শিখি বাল্যকালে, ঘরে বাইরে বিদ্যালয়ে গুরুজনেরাই বলে, শেখার সময় শিখি সবাই সদা সত্য নিষ্ঠার কথা, একটু বড় হতেই মোরা ঘুরিয়ে বলতে ঘামাই মাথা, কোথায় লাভ কোথায় ক্ষতি বুঝতে যখন শিখি, সত্যটাকে ঘুরিয়ে বলে মিথ্যে বলতে শিখি। এইভাবেই হয় মিথ্যে বলা কথার ফাঁকে ফাঁকে, নিজেকে সবাই চালাক ভাবে লুকিয়ে সত্যটাকে। সত্য কথা দেয় যে শান্তি, সত্যেরই জয় জানি, মিথ্যে দেয় দুশ্চিন্তা, এই কথাটাই মানি। বন্য পশুদের বনেতেই বাস, যায় না শিক্ষা প্রতিষ্ঠানে, তবু মানুষের মতো মিথ্যে ছলনা করে না কোনোখানে। মিথ্যে বললে হয়তো তোমার সাময়িক লাভ হবে, ধরা যখন পড়বে তুমি মান সম্মান সব যাবে। সত্য বললে সুস্থ জীবন, মাথা থাকবে উঁচু, মিথ্যে বলতে লাগে চাতুরি, দৃষ্টি থাকবে নিচু। সত্যের জয় চিরদিনই আমরা সবাই জানি, সত্য গোপন বড় অপরাধ এই কথাটাই মানে। মিথ্যে মোরা বলবো না কো এটাই করপণ, মান সম্মান বাঁচবে মোদের, থাকবে সুস্থ মন। নমস্কার। দারুণ হয়েছে দেবস্মিতা কবিতার, দেবস্মিতা মণ্ডলের সত্য মিথ্যা কবিতা। তো কবিতা কিন্তু ভালো এবং শব্দচয়নও যথেষ্ট ভালো হয়েছে। এবার আমি দেখে নেব তৃপ্তি মণ্ডল। তৃপ্তি মণ্ডল, ঋতু বৈচিত্র্য। নমস্কার, আমি তৃপ্তি মণ্ডল, সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করছি, ঋতুর বৈচিত্র্য। গ্রীষ্ম ঋতুর শুরু যে হয় সূর্যের প্রচণ্ড তাপপ্রবাহ দিয়ে, মানুষজন অস্থির যে হয় গাছপালা পরে সব নেতিয়ে। গ্রীষ্মের পরে বর্ষা রানীর আগমন ঘটে পৃথিবীতে, খালবিল সব জলেতে ভরে, গাছপালা সতেজ হয়ে ওঠে। বর্ষার পরে শরৎ আসে উৎসবকে সঙ্গে নিয়ে, মানুষজনেরা উল্লাস করে পুজোর ঢাকের বাদ্যি দিয়ে। শিউলি বনে শিউলি ফোটে, কাশ বনে কাশ ফুল, সবাই তখন আগমনীর আবাহনে মশগুল। শরতের পর হেমন্ত আসে, চাষির মুখে ফোটাতে হাসি, সোনার বরণ ফসল তোলে ঘরেতে তার রাশি রাশি। হেমন্তর পর শীত চলে আসে, গাছের পাতা পড়ে ঝরে, দুঃখী জনেরা শীতে কাঁপে জীর্ণ কুঠিরে ঠক ঠক করে। বার্তাবাহক কোকিল আনে যে নতুন এক বার্তা, বসন্ত রাত এসেছে দুয়ারে, ঘুচুক প্রকৃতির মলিনতা। তৃপ্তি মণ্ডলেরও কবিতাও খুব সুন্দর হয়েছে, ঋতু বৈচিত্র্য নিয়ে ভালো হয়েছে এই লেখাটা। এবার আমি দেখে নেব স্কুলের শিক্ষিকা শিবানী দে মহাশয়। আজকের সাহিত্য সভায় শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, সম্মানীয় অতিথি, শিক্ষকবৃন্দ এবং সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আজ আমরা বিবেকানন্দ কোচিং সেন্টারের তরফ থেকে যে সাহিত্য সভার আয়োজন করেছি, এখানে এই গুণীজনের সান্নিধ্যে আমরা যে আজকের এই সভা করতে পেরেছি, সত্যিকারে আমরা ভাবতে পারিনি যে আজকের এই সভাটা এত ভালো হবে সবার উপস্থিতিতে। আমি আমার বিবেকানন্দ কোচিং সেন্টারের তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে ওনারা যে কথাগুলো বললেন এগুলো তোমরা শুনে চলো, দেখবে ভবিষ্যতে সবাই একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এবং আশা করব যাদের আমরা আজকে ডেকে আমন্ত্রণ জানিয়ে এই সভাটা উপস্থাপিত করতে পেরেছি, তাদের আবার আগামী সাহিত্য সভায় ডাকলে তারা যেন উপস্থিত হন এবং আমাদের এইভাবে সুচিন্তিত মতামত দিয়ে আমাদের এই সাহিত্য সভাটাকে পরিপূর্ণ করতে পারেন, আমি তাদের কাছে আশা রাখি। এবং সবাইকে আমার এই বিবেকানন্দ কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। সাহিত্য সভা আমরা প্রথম থেকে খেয়াল করলাম যে সাহিত্যের বিষয় কি হতে পারে। আমরা দেখো কবিতা লিখেছি, অর্ণব মণ্ডল লিখেছে শরৎ নিয়ে একটা কবিতা, উৎসব মিস্ত্রি লিখেছে জল অপচয় বলে একটা কবিতা, শুভ্রজিৎ মণ্ডল লিখেছে গাছ ও মানুষ বলে একটি কবিতা, মানুষ ও গাছ বলে একটি কবিতা,
তৃপ্তি মণ্ডল লিখেছে ঋতু বৈচিত্র্য বলে একটি কবিতা। তাহলে দেখো কবিতার বিষয় আমরা কি পেলাম? প্রকৃতি পেলাম, শরৎ পেলাম। আবার দেখো কবিতা লিখছে মেঘা জানা আমার বাবা, দীপা জানা আমার মা, পূজা মণ্ডল আমার মা, সায়ন মাইতি জঙ্গিদম। তাহলে দেখো কি পেলাম? বাবা পেলাম, মা পেলাম, কিছু মানুষের কথা পেলাম। তাহলে কিছু মানুষ প্রকৃতিকে নিয়ে লিখছে, কিছুজন মানুষকে নিয়ে লিখছে। সেই মানুষ কারা? আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ির যে জঙ্গিটি আছে সেও। তাহলে সাহিত্যের বিষয় মানুষ হয়ে উঠছে। একদিকে প্রকৃতি, একদিকে মানুষ। আবার একদিকে দেখো কি পেলাম? একটা গল্প পেলাম, দেখো অনাথ ছেলের ভাগ্য। একটা ছেলে, সে একটা চিল এসে তাকে কি দিয়ে গেল? একটা বাক্স দিয়ে গেল, প্রচুর সম্পত্তি সেই বাক্সে। কেন নিলাম তার কাছ থেকে? লোভে পড়ে নিলাম। তারপরে দেখো সেই চিলের কথা আমরা বিশ্বাস করতে শিখে গেলাম। তারপরে যতজনই তাকে ভালো কথা বলুক না কেন, সে কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। অর্থাৎ আমরা যখন কোনো খারাপ মানুষের কথায় বশীভূত হয়ে পড়ি, তার কাছ থেকে কিছু নিয়ে ফেলি, আমরা আর বেরিয়ে আসতে পারি না। এটা হচ্ছে রাজনীতির খেলা। তাহলে দেখো সাহিত্যে রাজনীতি চলে আসে, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তারপরে দেখো আরো কি পেলাম? পাকিস্তান সাবধান। সৌম্যদীপ বলে সৌম্যদীপ মাইতির পেলাম লতা পাতা। শুভ মণ্ডল লিখছে গরিব মায়ের আদর্শ ছেলে। শুভ্রজিৎ মণ্ডল আবার লিখছে দাঁতের পোকা। একই কথা, সেই প্রকৃতি, সেই মানুষ, সেই আমাদের রোগ ব্যাধি, এই সব কিছু নিয়েই সাহিত্য। তাহলে সাহিত্যের বিষয়বস্তু কি থাকতে পারে? আমাদের ঘরের মানুষ, তার সাথে আর কি থাকে? আমাদের মনের ভিতরে আমরা কি বলছি। তো যারা আজকে কবিতা লিখেছো, গল্প লিখেছো, যারা বক্তৃতা দিয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রত্যেককেই ধন্যবাদ। এবং যারা কবিতা লিখেছো প্রত্যেককে আমি উৎসাহ দেব যে আমরা শব্দগুলোকে নিয়ে খেলা করব। আমরা একটা পাশাপাশি বসাতে আমরা পারি না বলেই আমরা কবি হয়ে উঠতে পারি না, আমরা লেখক হয়ে উঠতে পারি। এই পাশাপাশি বসালে যদি সেটা সুন্দর লাগে, ভালো লাগে, তাহলে সেটা কবিতা হয়ে ওঠে, সেটা সাহিত্য হয়ে ওঠে। আমাদের শিক্ষক মহাশয় আশুতোষ গিরি বলছিলেন মোবাইলের কথা। মোবাইল আমাদের যেমন খারাপ দিক সূচিত করে, তেমনি মোবাইলের দৌলতে কিন্তু আমরা অনেক কিছু হাতের কাছে পেয়ে যাই। আমাদের মোবাইলের কথা বলছিলেন আশুতোষ গিরি শিক্ষক মহাশয়, বলছিলেন প্রভাকর মণ্ডল, উনিও বলছিলেন মোবাইলের খারাপ দিকের কথা। তো সরস্বতীর বাহন আমরা যদি হাঁস, তো সবাই সবার বাহনগুলো পেয়ে গেছে, সরস্বতী তার বাহন এখনো পর্যন্ত পায়নি। তা হাঁস বললো তুমি আমাকে নাও। তা সরস্বতী তখন বললো আমি তো সরস্বতী আর তুমি হাঁস, তো তোমার কোন গুণ দেখে তোমাকে আমি নেবো, আমার বাহন করবো? তো হাঁস বলছে যে দেখো জল আর দুধ একসাথে মিশিয়ে দিলে আমি শুধু দুধটাই খেতে পারি, জলটা কিন্তু আমি আলাদা করে দিতে পারি, এই গুণটা কিন্তু আমার আছে। আমরা ঠিক তেমনি মোবাইল খারাপ, এটাও ঠিক। মোবাইল খারাপ দিকগুলো বাদ দিয়ে আমরা যদি ভালো দিকটা যদি নিই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু হাতের কাছে পেয়ে যেতে পারি। এই কথা বলে আর বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের যে শুভ সূচনা হলো, আমরা কোনো কাজ করবো করে ভাবি, কিন্তু করা হয়ে ওঠে না। শুরু করলে তার শেষ কিন্তু হবেই। তো আমরা যে শুরু করতে পেরেছি, এটা একটা মহৎ কাজ। এই মহৎ কাজে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাকে যারা সম্মান দিয়ে এখানে ডেকে এনেছেন, সেই বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্টের সেক্রেটারি, সম্পাদক এবং বিশেষ করে অশোকদা, যার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত এবং যাকে আমি দাদার মতোই ভালোবাসি,
এবং আশা করবো এই ইনস্টিটিউশন দীর্ঘায়ু কামনা করে এবং ছাত্রছাত্রী যারা আছো তাদের প্রতিভা যাতে বিকাশ ঘটে এই কথা বলে এবং স্কুলের হেডমাস্টার মশাই লিমাইদা আমার খুব কাছের মানুষ এবং এখানে যারা আছে প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটুখানি ওইজন আছে শরৎচন্দ্রের গল্পের মতো যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান রবাহত একজন কবিতা স্বরচিত কবিতা পাঠ করে শোনাবে। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে জাস্ট শুধুমাত্র বিবেকানন্দ কোচিং সেন্টারের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বা তাদের নিয়ে সাহিত্য সভা হবে এই ভাবনাটা ছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে আছি, আমাদের ছেলেমেয়েরা যাতে সুযোগ পায়, মানে এই বিদ্যালয় পাঠরত ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় সেই ইচ্ছাটা আমাদের ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা বাধ্য হয়েছি ছুটির মধ্যে করতে, যার জন্য আমাদের ছেলেমেয়েরা সুযোগ পায়নি বা তাদেরকে আমরা যোগ দিতে পারিনি। তো হচ্ছে শান্তনু মাইতি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, ওর একটা কবিতা ও একটু পাঠ করে এই সুযোগটা অবশ্যই দিতে চাই। নমস্কার, আমার নাম শান্তনু মাইতি। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম আমাদের পড়াশোনা। আমাদের পড়াশোনা চলে বাঁকে বাঁকে, পরীক্ষার সময়টাই চাপ বেশি থাকে। পার হয়ে যায় দিন, পার হয় রাত, পরীক্ষার সময়টাই মাথায় দেই হাত। সারা বছর দিলাম ফাঁকি, এখন পুরো সিলেবাস বাকি। পড়বো পড়ার রাতারাতি, রেজাল্ট হবে ফাটাফাটি, এই আশায় আমি দেখি। নমস্কার। আমরা আমাদের সাহিত্য সভা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পড়েছি, শুধু অল্প একটু বাকি আছে। যারা আমাদের ছাত্রছাত্রী যারা গল্প এবং কবিতা পাঠ করেছে, যারা তাদের সৃজনশীল ভাব প্রকাশ করেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা কিছু গিফট রেখেছি। আমরা কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা নির্বাচন করি, কারণ আমরা আলোচনা করেছিলাম যে আমরা আসলে মূল্যায়ন করতে পারবো না। আমরা যদি মূল্যায়ন করি তাহলে সেই মূল্যায়নটার মধ্যেও অনেক বায়াসনেস থেকে যায় এবং ঠিকভাবে মূল্যায়ন হয় না। আর আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা যেহেতু তাদের ভাব প্রকাশ করেছে, এইগুলোকে আরও উৎসাহিত করার জন্য আমরা প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে গিফট রেখেছি, একটা করে বই। তো নিমাইদা এক একজনের নাম ডাকবে, তোমরা এসে বইটা নিয়ে শ্রদ্ধাভাজন সম্মানীয় অতিথিবৃন্দ, অতিথি বলা একাধারে অন্যায় হবে। সবাই এই গ্রামের ভূমিপুত্র আশুদাবাদে। আশুদা পাশের দ্বীপাঞ্চলের মানুষ। নিত্যানন্দ বাবু, সুজন বাবু, অশোক বাবু, প্রভাকর বাবু যারা অতিথির আসন অলঙ্কৃত করেছেন, সবাই এই গ্রামের সন্তান, কৃতি সন্তান। নিজ নিজ ক্ষেত্রে সবাই একটু 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 কিপ সাইলেন্ট প্লিজ।
তো আমার সত্যিই খুব আফসোস হচ্ছে যে আমরা কেন আরো আগে শুরু করিনি। অ্যাকচুয়ালি এই যে কাজটা শুরু হয়েছে প্রায় 10 বছর ধরে কিছু করার একটা তাগিদ অশোকবাবুর মধ্যে ছিল, এবং এতটা সুচিন্তিত চিন্তাভাবনা যে ছিল, মানে প্রথমত সত্যি কথা বলছি, আমি অকপটেই সত্যি কথাটা বলছি যে আমারও প্রথমত মনে হয়নি যে আমরা কিছু করতে পারবো। তো এখন মনে হচ্ছে যে আরো আগে কেন আমরা শুরু করতে পারিনি। তাহলে আরো কিছু ছেলে মেয়ে যারা আগে চলে গেছে তাদেরকেও আমরা এই সুযোগগুলো দিতে পারতাম। বিখ্যাত একজন ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ তার একটা মূল্যবান বক্তব্য বলেছিলেন, মানে মন্তব্য করেছিলেন, আমরা জিনিসের দর জানি কিন্তু মূল্য জানি না। বাস্তবে আমরা আজকে এখানে যে ক্ষুদ্র অনুষ্ঠানটা করলাম, সংগঠিত করলাম, কতটা প্রচেষ্টা, কতটা আন্তরিকতা এবং কতটা পরিশ্রম এরকম একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করতে হয়েছে, সেটা আয়োজক যারা তারাই জানেন। আর একটা কথা বলি, আমরা অনেকজন মা আছেন, মায়েরা তাদের সন্তানদের কোলে ধরেন, কাঁখে ধরেন, মাথার তারা যতটা দেখেন ততটাই দেখানোর চেষ্টা করেন, মানে তাদের আইসাইটটা, মানে একজন শিশুর আইসাইট তার মায়ের আইসাইটের সমান দৃষ্টি, মা যতটা দেখেন শিশুকে ততটা দেখাতে চেষ্টা করেন। কিন্তু একজন পিতা তার সন্তানকে সবসময় ঘাড়ে নেন কেন? তিনি যা দেখতে পাননি তার সন্তান যেন তার থেকে বেশি দেখে। আমরা সেই প্রয়াসটা নিলাম। আশা করি এই সূচনাটা আগামী দিনে আমাদের সন্তানদের আর একটু আমাদের থেকে ভালো কিছু ভাবনা, তারা যেন, আমরা হয়তো একসময় থাকবো না এই আসনে, হয়তো অন্য পরের বারে হয়তো অন্য আরো কয়েকজন আসবেন, নতুন মানুষ আসবেন, 2 বছর পরে হয়তো আমিও এখানে থাকবো কিনা জানি না, কিন্তু দায়িত্ব নিতে হবে পরের প্রজন্মকে। আজকে যারা এখানে কিছু দেখে গেলে, কিছু নিয়ে গেলে, কিছু শিখে গেলে, এ দায় কিন্তু সবাইকে নিতে হবে। মায়েদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনাদের সন্তানদেরকে আপনারা উৎসাহিত করেছেন। সাথে সাথে দুঃখের ও পরিতাপের এটা, আমরা যখন দেখি স্কুলে একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, না আমার ছেলে কবিতা বলবে না, যখন কোনো আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, না আমার ছেলে খেলতে যাবে না, তাহলে এগোবে কি করে, এরা বাড়বে কি করে? ভবিষ্যতে কেউ যে একজন ভালো কবিতা বলা, ভালো পাঠক, সে যদি পাঠ না করে, সে যদি কবিতা না লেখে, না পড়ে, তাহলে কি করে হবে? শুধু পড়াশুনো নয়, আজকে দেখছেন গোটা পৃথিবী জুড়ে এমন এমন মানুষ আছে যারা স্কুলের গণ্ডি টপকায়নি, তারা বিশ্ব সেরা হয়েছেন। ফুটবলার রোনাল্ডোর কথা যদি বলি, ফুটবলার লিওনেল মেসির কথা যদি বলি, এরকম অসংখ্য মানুষ আছে। কেবলমাত্র পড়াশুনো নয়, আর আজকের পড়াশোনাতে বলা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা, সার্বিক উন্নয়ন। ওই কেতাবি শিক্ষায় যতটা না হবে, পারিপার্শ্বিক আরও যে গুণাবলী তার মধ্যে আছে তারও বিকাশ দরকার। তার জন্য কেবলমাত্র কবিতা বা গল্প লেখা নয়, বিজ্ঞানের চিন্তা ভাবনা, আরও অসংখ্য দিক আছে, যে সুযোগগুলো যাদের জন্য, যাদের মন চায় সেদিকে তাদের উৎসাহিত করা। বাবা মাই হলেন সেরা শিক্ষক। একজন মা কিন্তু একজন সন্তানের কাছে পৃথিবীর সেরা শিক্ষক। তো আপনাদের বলবো, মাস্টারমশাইরা ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা না হয় মোবাইলের দোষ দিচ্ছেন, কিন্তু আপনারা তো জানেন আপনার সন্তানটা কিছু ভালো হবে। একটু সময়, এই সময়টা যদি আপনারা ওদের পিছনে না দিতে পারেন, তাহলে আর কোনোদিনই ওদের এই সময়ের প্রয়োজন পড়বে না। যাই হোক, এখানেই আমি শেষ করলাম। খুব ভালো কবিতা যারা লিখেছ, আগামী দিনে চেষ্টা করবে এই শুরু হোক, একটা খাতা তোমরা তৈরি করো, মনে যা আসবে তাই লেখো, সাথের কাছ থেকে একটু মডিফিকেশন করে নেবে। আপনাদের কাছে অকপটে স্বীকার করি, সব কবিতা কিন্তু একেবারে 100% ওদের নিজেদের নয়,
ওরা একটা কাঠামো দিয়েছিল, আমরা সেটাকে মডিফাই ন্যূনতম যেটুকু করলে হয়, তবুও ওরা যথেষ্ট ভালো লেগেছে এবং ভালো উপস্থাপন হয়েছে। আমাদের প্রয়াস সফল হয়েছে বলে আমি মনে করছি। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আচ্ছা, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে